আচ্ছা, তো তোমরা বোর্ডে যেই চিত্রটা দেখতে পারতেছো সেটা হচ্ছে মেইনলি ভিটামিন এ। আমরা ভিটামিন এ যেটা পড়ে আসছিলাম সেটা। তো আজকের লেকচারে কিন্তু আমি এই ভিটামিন এ যেটা আছে সেইটার ইউপেক নেম কী এবং সেটা কিভাবে কাজে লাগে সেটা পড়াবো। মেইন কথা হচ্ছে যে আমাদের হাজারিনাক স্যারের বইয়ে সিস ট্রান্স আইজোমারের একটা প্রকারভেদের মধ্যে কোনো একটা জায়গায় লেখা আছে যে আমাদের কিভাবে সিস ট্রান্স আইজোমার কিভাবে আমাদের মানে দর্শনে সহায়তা করে, মানে একটা বস্তু দেখতে সহায়তা করে, বা মেইনলি একটা বস্তু আমরা কিভাবে দেখি। তো সিস ট্রান্স আইজোমার নিয়ে আগে আমাদের দুইটা লেকচার বানানো হয়েছে, যে দুইটা লেকচারে আমরা সিস ট্রান্স আইজোমারের একেবারে ডিটেলস পড়াইছি। সো এই লেকচারে আমরা মেইনলি আলোকপাত করব সিস ট্রান্স আইজোমারের একটা বিশেষ প্রকারভেদ যেটাকে বলা হয় ইজেড আইজোমার, এবং এটার সাথে ইজেড আইজোমারের সাথে রিলেট করে আমরা পড়াই দিব হচ্ছে মেকানিজম অফ ভিশন, বা আমরা কিভাবে একটা বস্তুকে দেখতেছি। এখন এদিকে মেকানিজম অফ ভিশনের যে কথাটা লেখা আছে হাজারিনাক স্যারের বইয়ে, যে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়, সেইখানে কথাটা খুব শর্ট করে লেখা আছে। সো আমি এই লেকচারে একেবারে নিউরোলজি থেকে, মানে এমবিবিএসের নিউরোলজি থেকে একেবারে জিনিসটাকে খুব পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা একটা বস্তুকে দেখি। সো তুমি যদি চ্যানেলটাতে নতুন হও তাহলে আগে এই সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখবা, অ্যান্ড আই এম শিওর যে অর্গানিক কেমিস্ট্রির উপর এই চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশের বেস্ট। ক্লিয়ার? সো বাট সেটার জন্য তোমাকে অবশ্যই সিরিয়ালি অ্যান্ড সবগুলা দেখতে হবে। ক্লিয়ার? সো তো এই সিস ট্রান্স আইজোমারের আমাদের লেকচার 12 অ্যান্ড লেকচার 13 ছিল। প্লেলিস্টে চলে যাও, লেকচার 12 অ্যান্ড 13 দেখে আসো, দেন আমরা লেকচার 14 নিয়ে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবা। ক্লিয়ার? সো এখানে সিস ট্রান্স আইজোমারে আমরা মেইন যেই জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে সিস ট্রান্স আইজোমারে আমরা মেইন যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আগের লেকচারগুলোতে, যে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন, দেন এইখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন গ্রুপ আছে, আবার এইখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে, আবার এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন গ্রুপ আছে। সো এটাকে আমরা বলতেছিলাম যে সিস বিউট টু ইন, মানে সিস কনফিগারেশন। এবং এই সিস কনফিগারেশন কেন বললাম, কারণ এইটার দুই দিকেই মিথাইল গ্রুপ, দুই দিকেই মিথাইল গ্রুপ সেম পজিশনে আছে, ত্রিমাত্রিক বিন্যাসে তারা সেম সাইডে অবস্থান করতেছে। তো এটাকে আমরা বলতেছিলাম সিস কনফিগারেশন। আর ট্রান্স কনফিগারেশন কী ছিল ভাইয়া? ট্রান্স কনফিগারেশন ছিল যে এখানে ছিল CH3, এখানে ছিল H, দেন এখানে ছিল H, এখানে ছিল CH3। সো এইদিকে দুইটা মিথাইল গ্রুপ তারা অপোজিট পজিশনে ছিল। সো যেই কন্ডিশনে দুইটা মিথাইল গ্রুপ ত্রিমাত্রিক বিন্যাসে অপোজিট পজিশনে থাকে সেটাকে আমরা বলতেছিলাম ট্রান্স কনফিগারেশন, তাই না? সেটাকে আমরা বলতেছিলাম কি? ট্রান্স কনফিগারেশন বা ট্রান্স বিট টু ইন, এই যোগটার নাম। এখন এদিকে আমাদের ডেফিনেশনটা একটু খেয়াল করো। আমরা বলতেছিলাম যে দুইটা সেম গ্রুপ তারা সেম পজিশনে অবস্থিত, সিস। দুইটা সেম গ্রুপ তারা ডিফারেন্ট পজিশনে অবস্থিত, সেটাকে বলা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। এখন যদি তোমাকে এরকম একটা যোগ দেওয়া হয়, ভাই খেয়াল করো, সি, দেন এখানে দেওয়া হলো ফ্লুরিন, এখানে দেওয়া হলো ব্রুমিন, এখানে দেওয়া হলো ধরো আয়োডিন, এখানে দেওয়া হলো ক্লোরিন। আবার এখানে কিন্তু আরেকটা বিন্যাস আমরা তৈরি করতে পারি, এখানে দিলাম সি, দেন এখানে সি, এখানে দিলাম হচ্ছে উপরে দিলাম ব্রুমিন, নিচে দিলাম হচ্ছে ফ্লুরিন, এদিকে উপরে দিলাম হচ্ছে আয়োডিন, এদিকে দিলাম ক্লোরিন। সো এইদিকেও দুইটা কনফিগারেশন পসিবল, এদিকেও এরকম দুইটা কনফিগারেশন পসিবল। এবং এইটা থেকে এটা আমরা সরাসরি উৎপন্ন করতে পারবো না, কারণ এইখানে মুক্ত যে ঘূর্ণন, সেই মুক্ত ঘূর্ণন ইনহিবিটেড। তো এদের মধ্যে কোনটাকে সিস বলবো, কোনটাকে ট্রান্স বলবো, সেটা আমরা কীভাবে বের করবো? কারণ আগে আমরা সিস ট্রান্সের ডেফিনেশনটা পড়তেছিলাম, বা সেম গ্রুপ ডিফারেন্ট পজিশনে তখন ট্রান্স, সেম গ্রুপ সেম পজিশনে তখন সিস। কিন্তু এদিকে তো সেম গ্রুপ এক্সিস্ট করতেছে না। খেয়াল করো, এটা ব্রুমিন, এটা ফ্লুরিন, এটা ক্লোরিন, এটা আয়োডিন। সো এইদিকে যদি ব্রুমিন থাকতো তাহলে আমরা নর্মালি বলে দিতে পারতাম, আচ্ছা ঠিক আছে, এদিকে ব্রুমিন আর এদিকে ব্রুমিন তারা অপোজিট কন্ডিশনে আছে, অপোজিট সিচুয়েশনে আছে, অপোজিট স্পেসে আছে, তো তখন তারা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। কিন্তু এটা তো ব্রুমিন না ভাই, এটা হচ্ছে কি? ক্লোরিন। সো সেই ক্ষেত্রে তুমি কী করবা? সেই ক্ষেত্রে যখন চারটা মূলক, খেয়াল করো, যখন চারটা মূলকই ডিফারেন্ট, এদিকে দেখা যাচ্ছে যে দুইটা মানে জোড়া সেম, অর্থাৎ এদিকে হাইড্রোজেন সেম, এদিকে মিথাইল সেম, জোড়া সেম, বা অ্যালকেন, একদিকে আছে অ্যালকেন আরেকদিকে হাইড্রোজেন, কিন্তু এদিকে জোড়াই সেম না, এদিকে হচ্ছে চারটাই ডিফারেন্ট। সো যদি এরকম চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা যেই আইজোমারটার উপর আলোকপাত করব সেই আইজোমারটাকে বলা হয় ইজেড আইজোমার, আইজোমার। এবং এখানে ই মানে হচ্ছে মেনলি ট্রান্স, মানে হচ্ছে কি? ট্রান্স, এবং জেড মানে হচ্ছে সিস। তাহলে কি বললাম?
এখানে ই মানে হচ্ছে কি, ওয়েট, আচ্ছা ঠিক আছে, তার মানে জ্যাট মানে হচ্ছে সেম পজিশনে, মানে সেটা হচ্ছে সিস ফর্ম, আর ই মানে হচ্ছে ট্রান্স, অর্থাৎ আমি যখন বলবো ই আইসোমার তার মানে বোঝাবে অপোজিট পজিশনে অবস্থিত। এখন কি অপোজিট পজিশনে অবস্থিত, কি সেম পজিশনে অবস্থিত, সেটা বের করতে হবে যে এই দিকের মধ্যে সিনিয়র গ্রুপ কোনটা। যদি এমন হয় যে দুইটা সিনিয়র গ্রুপ তারা সেম পজিশনে থাকতেছে, তখন সেটাকে আমরা বলবো সেম পজিশনে থাকে, তখন সেটাকে আমরা বলবো সিস। আর যদি দুইটা সিনিয়র গ্রুপ অপোজিট পজিশনে থাকে, তখন সেটাকে বলবো ই, তখন সেটাকে কি বলবো, ই। তাহলে কি বললাম, যদি দুইটা সিনিয়র গ্রুপ সেম পজিশনে থাকে তখন সেটাকে আমরা বলবো সিস, যদি দুইটা সিনিয়র গ্রুপ অপোজিট পজিশনে থাকে তখন সেটাকে বলা হবে ট্রান্স। সো আমরা সিনিয়র গ্রুপ কারা সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য যদি এরকম সিঙ্গেল অ্যাটম সংযুক্ত থাকে, কি বললাম, যদি সিঙ্গেল অ্যাটম সংযুক্ত থাকে তখন যেইটার আণবিক ভর বেশি সেটা হচ্ছে সিনিয়র গ্রুপ, আর যেটার আণবিক ভর কম সেটা হচ্ছে জুনিয়র গ্রুপ। তাহলে এই কার্বনের এই দুইটা অ্যাটমকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন এদিকে হচ্ছে ব্রোমিন আর এদিকে হচ্ছে ফ্লুরিন। সো ফ্লুরিন থেকে ব্রোমিনের আণবিক ভর অবশ্যই বেশি, কারণ আমরা যদি গ্রুপটার কথা চিন্তা করি, প্রথমে আসে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। দ্যাট মিনস ব্রোমিনের যে আণবিক ভর, আণবিক সংখ্যা বেশি, সো মেইনলি আণবিক ভরটাও সেটার বেশি। সো এটা হচ্ছে সিনিয়র গ্রুপ, এটা হচ্ছে কি সিনিয়র গ্রুপ, সিনিয়র গ্রুপ, খেয়াল করো। আবার এদিকে ক্লোরিন আর আয়োডিনের মধ্যে চিন্তা করো, ক্লোরিন আর আয়োডিনের কথা যদি চিন্তা করো, এইদিকে আয়োডিন হচ্ছে সিনিয়র গ্রুপ ক্লোরিন থেকে, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ আয়োডিনের পারমাণবিক সংখ্যা বেশি, সো নর্মালি পারমাণবিক ভরটাও বেশি হবে। সো এটা হচ্ছে সিনিয়র। সো এখানে খেয়াল করো, এখানে দুইটা সিনিয়র গ্রুপ সেম পজিশনে আছে, আর এখানে দুইটা জুনিয়র গ্রুপ তারা সেম পজিশনে আছে। দ্যাট মিনস সেটাকে আমরা কি বলবো, সিস ফর্ম। যদি সেম পজিশনে থাকে তখন সেটাকে সিস ফর্ম বলবো, কিন্তু এখানে যেহেতু চারটা গ্রুপেই ডিফারেন্ট, সেহেতু সেটাকে স্পেশালি আমরা নাম দিব যে জ্যাড আইসোমার, অর্থাৎ এটাকে আমরা বলবো জ্যাড আইসোমার। আর এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে ব্রোমিন। সো এদিকে ফ্লুরিন, ব্রোমিন হচ্ছে সিনিয়র গ্রুপ, সিনিয়র, আর এদিকে ক্লোরিন আর আয়োডিনের মধ্যে আয়োডিন হচ্ছে সিনিয়র। এইদিকে দেখা যাচ্ছে যে সিনিয়র যে গ্রুপ আছে সেই সিনিয়র গ্রুপ তারা দুইটা ভিন্ন মানে অপোজিট পজিশনে অবস্থিত। সো এইখানে যেহেতু সিনিয়র গ্রুপ দুইটা অপোজিট পজিশনে অবস্থিত, সো সেটাকে আমরা বলবো ট্রান্স কনফিগারেশন, এবং চারটা গ্রুপেই যেহেতু ডিফারেন্ট সেহেতু আমরা সেটাকে আলাদা একটা স্পেশাল নাম দিব যেটাকে বলা হবে ই ফর্ম। সো সেটাকে বলা হবে ই আইসোমার। তার মানে একটা কি পেলাম, জ্যাড আইসোমার, আর একটা ই আইসোমার। বুঝা গেছে ওরটা? আচ্ছা, তো এখন এরকম আরও কয়েকটা দেখানো যায় যে ইজেডের আরও কয়েকটা উদাহরণ দেখাবো আমি। তো আরও কয়েকটা উদাহরণের মধ্যে একটা হচ্ছে ধরো এরকম সি, দেন এরকম সি, দেন এখানে হচ্ছে ধরো এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে NH2, দেন এখানে হচ্ছে ধরো CH3, এখানে হচ্ছে H। সো এইটার আমরা কিভাবে এটা সিনিয়রিটি জুনিয়রিটি মানে নির্ণয় করব। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আগের ক্ষেত্রে যেই রুলসটা ছিল সেটা ফার্স্ট রুলস ছিল যে যদি সিঙ্গেল অ্যাটম সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে মানে সেটার পারমাণবিক ভর দেখতে হয়, সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে তারা সিঙ্গেল অ্যাটম সংযুক্ত না, ও এর সাথে H সংযুক্ত, এখানে N এর সাথে হাইড্রোজেন সংযুক্ত। সো এইখানে প্রায়োরিটি মানে সিনিয়র গ্রুপ কিভাবে নির্বাচন করব, সেটা হচ্ছে কার্বন সরাসরি যেই অ্যাটমটার সাথে সংযুক্ত তাদের মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি। অর্থাৎ এইখানে কার্বন সরাসরি অক্সিজেনের সাথে সংযুক্ত এবং এখানে কার্বন সরাসরি নাইট্রোজেনের সাথে সংযুক্ত। সো নর্মালি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8, তাই না? তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 7, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। সো এইখানে নাইট্রোজেন থেকে অক্সিজেন হচ্ছে হায়ার প্রায়োরিটির গ্রুপ, নাইট্রোজেন থেকে অক্সিজেন হায়ার প্রায়োরিটির গ্রুপ। আবার এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় যুক্ত আছে মানে এটা হচ্ছে সিনিয়র গ্রুপ, এটা হচ্ছে সিনিয়র। আবার এই জায়গায় যুক্ত আছে হচ্ছে কার্বন, আর এই জায়গায় যুক্ত আছে হচ্ছে হাইড্রোজেন। দ্যাট মিনস কার্বনের ভর অবশ্যই হাইড্রোজেন থেকে বেশি, বা কার্বনকে অবশ্যই হাইড্রোজেন থেকে প্রাধান্য দিব। সো মেনলি এখানে এটা হচ্ছে সিনিয়র গ্রুপ।
সো এইখানে দেখা যাচ্ছে যে সিনিয়র গ্রুপ দুইটা কি বললাম, সিনিয়র গ্রুপ দুইটা সেম পজিশনে অবস্থান করতেছে, সিনিয়র সিনিয়র সেম পজিশনে অবস্থান করতেছে। সো যখন সেম পজিশনে অবস্থান করবে তখন তাদেরকে আমরা বলবো জেড ফর্ম, তখন তাদেরকে আমরা কি বলবো, জেড ফর্ম। সো এটা হচ্ছে জেড ফর্ম, ক্লিয়ার। সো যদি এরকমটা হয় যে ধরো এরকম থাকলো যে সি, দেন এরকম থাকলো সি, দেন থাকলো ও এইচ, দেন থাকলো হচ্ছে ও সি এইচ থ্রি, দেন থাকলো হচ্ছে এইচ এন এইচ টু, দেন থাকলো হচ্ছে এদিকে থাকলো হচ্ছে এন, এদিকে থাকলো হচ্ছে সি এইচ থ্রি, এদিকে থাকলো হচ্ছে সি এইচ থ্রি। সো এই ব্যাপারটাতে খেয়াল করো, এদিকে কার্বন যেই অ্যাটমের সাথে সংযুক্ত সেই অ্যাটমটা, দুইটা অ্যাটম হচ্ছে সেম, তাহলে এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা নেক্সট অ্যাটম নিয়ে চিন্তা করব। তাহলে এদিকে নেক্সট অ্যাটম খেয়াল করো, এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, সো টাই। এরপরের অ্যাটমটা হচ্ছে হাইড্রোজেন, এরপরের অ্যাটম হচ্ছে কার্বন। সো কার্বন হাইড্রোজেন থেকে কার্বনের ভর বেশি, সো কার্বন ইজ মানে কার্বন হচ্ছে হায়ার প্রায়োরিটির গ্রুপ। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হবে সিনিয়র, এটাকে কি বলা হবে, সিনিয়র। আবার এইদিকে খেয়াল করো, এইদিকে কার্বন সরাসরি নাইট্রোজেনের সাথে সংযুক্ত, এদিকেও সে নাইট্রোজেনের সাথে সংযুক্ত। সো আমরা হায়ার প্রায়োরিটি গ্রুপ কোনটা বলতে পারতেছি না, তাহলে আমরা সেকেন্ড অ্যাটম নিয়ে চিন্তা করবো। সেকেন্ড অ্যাটম নাইট্রোজেনের সাথে ভাই হাইড্রোজেন সংযুক্ত, আর এদিকে নাইট্রোজেনের সাথে কার্বন সংযুক্ত, এদিকে কিন্তু রিয়েলি কার্বন সংযুক্ত, তারপরে H3 হচ্ছে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন সংযুক্ত। দ্যাট মিনস এদিকে সেকেন্ড মলিকিউলস কোনটা, সেকেন্ড মলিকিউলস বা সেকেন্ড অ্যাটম হচ্ছে হাইড্রোজেন, এদিকে সেকেন্ড অ্যাটম হচ্ছে কার্বন। সো এদিকে কার্বন হচ্ছে এই হাইড্রোজেন থেকে হায়ার প্রায়োরিটির গ্রুপ, সো এটা হচ্ছে সিনিয়র। সো এই জায়গায় খেয়াল করো, এটা হচ্ছে সিনিয়র, যেটা নিচে আছে এই জায়গায় সিনিয়র সেটাও নিচে আছে। সো এদিকে সিনিয়র পজিশন দুইটা সেম পজিশনে অবস্থান করতেছে বা সেম সাইডে অবস্থান করতেছে। সো সেম সাইডে যেহেতু অবস্থান করতেছে সো সেটাকে বলা হবে জেড ফর্ম বা জেড আইসোমার, ক্লিয়ার। ওকে, তো এখন খেয়াল করো, এখন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে আমরা কি করব, ধরো এটা হচ্ছে তাহলে এরকম সি, দেন এরকম সি, দেন হচ্ছে ও এইচ, দেন এটা হচ্ছে সি এইচ থ্রি, দেন এটা হচ্ছে সি, দেন এটা হচ্ছে ধরো এইচ, দেন এটা হচ্ছে ধরো সি এইচ টু, দেন এটার সাথে হচ্ছে আরেকটা কার্বন সংযুক্ত, এদিকে ট্রিপল বন্ড আছে, দেন এইদিকে হচ্ছে সি এইচ। ওই ভিডিওতে আসবা, ভিডিওতে আসবা না, থাক যাও 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 যাও, তোমার আমরা বলো ভালো একটা গেঞ্জি পরাইতে পরে ভিডিওতে আনবো, যাও যাও, আচ্ছা যাও। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো, তো এইদিকে হচ্ছে কার্বন, খেয়াল করো এদিকে হচ্ছে কার্বন, দেন এদিকে হচ্ছে কার্বন। সো এখানের এই কার্বনটা অক্সিজেনের সাথে সংযুক্ত, এখানে সে কার্বনের সাথে সংযুক্ত, সরাসরি কোন অ্যাটমের সাথে সংযুক্ত, এদিকের কার্বন এই কার্বনের সাথে, এদিকের কার্বন সরাসরি কোন কার সাথে সংযুক্ত, অক্সিজেনের সাথে। সো এইদিকে কার্বন থেকে অক্সিজেনের প্রায়োরিটি বেশি, কারণ অক্সিজেনের আণবিক ভর কার্বন থেকে বেশি, ক্লিয়ার। সো অক্সিজেনের এটা হচ্ছে সিনিয়র গ্রুপ। এখন প্রবলেম ইজ দ্যাট এইখানে কে কার সিনিয়র সেটা আমরা কীভাবে বের করব। সো যদি কখনো এরকম কোনো কন্ডিশন আসে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, তখন আমরা কি করব, তখন সোজা একটা কাজ করব, একটা বন্ড ভাঙবো, একটা করে কার্বন জোড়া লাগাই দিই। অর্থাৎ এখানে একটা বন্ডকে ভেঙে আমি হচ্ছে এখন এখানে একটা কার্বন ইমাজিন করব। আর এই জায়গাটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা বন্ধন ভেঙে এখানে একটা কার্বন সংযুক্ত করব, এখানে আরেকটা বন্ধন ভেঙে এখানে আরেকটা কার্বন সংযুক্ত করব। তার মানে যতক্ষণ না একক বন্ধন হচ্ছে ততক্ষণ বন্ধনগুলো ভেঙে আমরা কার্বনগুলোকে সংযুক্ত করব। এখন খেয়াল করো, এই দিকের এই কার্বন উপরের সাইডে সে কার্বনের সাথে সংযুক্ত, নিচের সাইডেও সে কার্বনের সাথে সংযুক্ত। দ্যাট মিনস ফার্স্ট যেই মলিকিউলস ছিল, ফার্স্ট যেই অ্যাটম ছিল সেটা টাই হয়ে গেল, সেই দুইটাই সেম। সো যেহেতু সেম, সো আমি বলতে পারতেছি না কোনটা সিস কোনটা ট্রান্স বা কোনটা ই কোনটা জেড। সো আমরা নেক্সট অ্যাটমে যাব, এদিকের এই কার্বন এদিকের হাইড্রোজেনের সাথে সংযুক্ত সেকেন্ড কার্বন, এদিকের সেকেন্ড কার্বন কার্বনের সাথে সংযুক্ত। দ্যাট মিনস এইখানে আমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স পাইলাম, একটু ফার্স্ট পয়েন্ট অফ কী পাইলাম, ডিফারেন্স পাইলাম। অর্থাৎ এদিকের কার্বন এই হাইড্রোজেনের সাথে সংযুক্ত, আবার এদিকের কার্বন এদিকে কার্বনের সাথে সংযুক্ত। দ্যাট মিনস এদিকের হাইড্রোজেন থেকে কার্বনের প্রায়োরিটি অবশ্যই বেশি, কারণ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি। সো এটা হচ্ছে সিনিয়র গ্রুপ। সো এই কন্ডিশনটাতে দেখো, এই যে এদিকে সিনিয়র গ্রুপ এদিকে সিনিয়র গ্রুপ দুইটা অপোজিট পজিশনে আছে। সো এটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন, মানে হচ্ছে এটাকে বলা হবে ই কনফিগারেশন। বুঝছো কিনা ব্যাপারটা, খেয়াল করো। এদিকে ডাবল বন্ড ছিল, খেয়াল করো, আবার একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে এরকম সি, দেন এরকম সি, দেন এটা হচ্ছে সি,
দেন এখানে হচ্ছে এইচ, দেন এখানে হচ্ছে ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে সি, এদিকে হচ্ছে ট্রিপল বন্ড, দেন এদিকে CH। তো আমরা কী করবো এখানে, যদি এরকম কোনো কন্ডিশন হয় একটা বন্ধন ভাঙবো, শেষ করে দিব, এখানে একটা কার্বনকে জোড়া লাগাই দেবো, একটা বন্ধন ভাঙবো, এখানে একটা কার্বনকে জোড়া লাগাবো, আর একটা বন্ধন ভাঙবো, এখানে আরেকটা কার্বনকে জোড়া লাগাবো। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এই কার্বন এইদিকের এই কার্বনের সাথে সংযুক্ত, আবার এদিকের এই কার্বনের সাথে সংযুক্ত, সো দুইটা সেম হয়ে গেল। তো যেহেতু ফার্স্ট অ্যাটম সেম হয়ে গেলো, সেকেন্ড অ্যাটম নিয়ে চিন্তা করো, এই কার্বন কার সাথে সংযুক্ত, এই কার্বন এদিকে একটা কার্বনের সাথে সংযুক্ত, আবার এই কার্বন নিচেও কার্বনের সাথে সংযুক্ত, কিন্তু এই কার্বন উপরে কার্বনের সাথে সংযুক্ত, এই কার্বন উপরে হাইড্রোজেনের সাথে সংযুক্ত, সো হাইড্রোজেন থেকে কার্বনের প্রায়োরিটি বেশি, সো এটা হচ্ছে সিনিয়র গ্রুপ। বোঝা গেছে ব্যাপারটা? সো এইভাবে বের করা যাবে। সো ইজেড যেই ইয়াটা আছে মানে ইজেড মানে এখন আমি দেখাবো যে একটা সিঙ্গেল যৌগে, সেম যৌগে ই এবং জেড কনফিগারেশন দুইটা একই সাথে এক্সিস্ট করতেছে, এবং সেই ক্ষেত্রে নামকরণটা কীরকম হবে খেয়াল করো। ধরো তোমাকে যদি এরকম একটা নামকরণ দেয়, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা খেয়াল করো, তো এইদিকে একটা দ্বিবন্ধন আছে, দেন ধরো যে এইদিকে একটা দ্বিবন্ধন আছে। ক্লিয়ার? সো এই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ এদিকে বাকি হাতগুলো তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ, তোমরা মানে আগের লেকচারগুলোতে নামকরণের লেকচারে পড়াইছি তাই না? এদিকে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এখন খেয়াল করো এদিকে কনফিগারেশন কোনটার কি কনফিগারেশন খেয়াল করো। সো যেখানে দ্বিবন্ধন আছে সেইখানে কার্বনগুলো কি হাইব্রিডাইজেশন ভাই, সেইখানে কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এবং আমরা জানি যদি sp2 হাইব্রিডাইজড হয় তখন যেই নতুন যে তিনটা অরবিটাল ফর্ম হয়েছে সেই তিনটা অরবিটাল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে একটার সাথে আরেকটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, একটার সাথে আরেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, 20 ডিগ্রি। সো এইখানে যদি আমি এখানে যে আরেকটা যে হাইড্রোজেন সংযুক্ত আছে, এখানে যে কার্বন আছে সেই কার্বন এদিকে একটা কার্বনের সাথে সংযুক্ত, আবার এদিকে একটা কার্বনের সাথে সংযুক্ত, এবং সে দুইটা একটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত দিকে, আর আরেকটা বন্ড, তার মানে 4টা বন্ড হয়ে গেল। সো এইদিকে যে হাইড্রোজেনটা সেই হাইড্রোজেনটা থাকবে হচ্ছে উপরের দিকে এই বরাবর, কারণ হচ্ছে এই দিকে আমাকে দেখাইতে হবে যে এই দিকটাতে 120 ডিগ্রি, প্রতিটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, এবং এই তিনটা মিলে 360 হচ্ছে, যেহেতু sp2 হাইব্রিডাইজেশন। কেউ যদি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন না দেখো তাহলে এই জায়গাটা জীবনেও বুঝবা না। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে আমাদের 5 ঘন্টার লেকচার আছে, 4টা লেকচার আছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অর্গানিক কেমিস্ট্রি প্লেলিস্টে দেওয়া আছে। সো খেয়াল করো, দ্যাট মিনস এইখানে যে হাইড্রোজেনটা আছে সেটাও থাকবে হচ্ছে এই বরাবর, এখানের কার্বনের হাইড্রোজেনটা থাকবে এই বরাবর, যেহেতু আমরা 120 ডিগ্রি রাখতে যাচ্ছি। এই দিকের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন কোনোভাবেই ভিতরের দিকে থাকতে পারবে না, কারণ যদি এরকম একটা কন্ডিশনে যদি ভিতরে যদি আমি আরেকটা জিনিসকে দিয়ে দিই, তখন এরা প্রত্যেকেই একে অপরের 120 ডিগ্রি কোণ হবে না, এদিকে সূক্ষ্ম কোণ সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাকিউট অ্যাঙ্গেল সৃষ্টি হয়ে যাবে। তাইলে ব্যাপারটা হচ্ছে এইদিকে লজিক্যালি sp2 হাইব্রিডাইজেশন যদি আমরা রাখতে চাই এবং আমরা যদি 120 ডিগ্রি কোণ করে তাদেরকে রাখতে চাই, তখন অবশ্যই এই হাইড্রোজেনটাকেও বাইরের দিকে দিতে হবে, এই হাইড্রোজেনটাকেও বাইরের দিকে দিতে হবে, এবং এইদিকে যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেন সেম সাইডে অবস্থান করতেছে। সো এদিকে দুইটা হাইড্রোজেন যেহেতু সেম সাইডে অবস্থান করতেছে সেহেতু সেটাকে বলা হয় সিস কনফিগারেশন। বাট এখানে যেহেতু 4টা ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ এই গ্রুপ মানে ডিফারেন্ট, সো এটাকে আমরা বলবো সিস না বলে এটাকে আমরা বলবো হচ্ছে জেড ফর্ম, কারণ এই জায়গায় জেড এক্সিস্ট করতেছে, অর্থাৎ এই দ্বিবন্ধনের উভয় পাশে হাইড্রোজেন বা সাবস্টিটিউয়েন্ট দুইটা সেম সাইডে অবস্থান করতেছে। বাট এই দ্বিবন্ধনটার ক্ষেত্রে চিন্তা করো, এই দ্বিবন্ধনটার ক্ষেত্রে এইখানের যে কার্বন সেটা sp2 হাইব্রিডাইজড, এবং সেই sp2 হাইব্রিডাইজড হওয়ার কারণে সেখানে হাইড্রোজেনটা থাকবে এই জায়গায়, আলটিমেটলি এইখানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। বুঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ একটার সাথে আরেকটার যে অ্যাঙ্গেল সেই একটার সাথে আরেকটার অ্যাঙ্গেল কত ডিগ্রি করে ভাই? 120 ডিগ্রি করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এরা হচ্ছে ঠিক এরকম, এই তোমাদের কাছে এটা 90 ডিগ্রি মনে হইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি মোটামুটি এরকম টাইপের আর কি, মানে 120 ডিগ্রি বানাবি, মেন কথা হচ্ছে এটা। ক্লিয়ার? সো 90 ডিগ্রি ভাইবো না, বাট জাস্ট এই ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো যে আমি যদি এইভাবে দিয়ে দিই তখন দেখা যাবে যে একটার সাথে আরেকটা 120 ডিগ্রি কোণে আছে, কারণ এই মাঝখানে হচ্ছে ভাই কত ডিগ্রি? 360 ডিগ্রি। সো এটাকে যদি 3 দ্বারা ভাগ দিই 120 করে পাবো। ক্লিয়ার? সো এখানে এটা হচ্ছে 120 ডিগ্রি করে, সো এটা হচ্ছে বাইরের দিকে থাকবে। আবার এই দিকের কার্বনের যে হাইড্রোজেন আছে সেটা কিন্তু এই বরাবর থাকতে পারবে না,
সেটা এই বরাবর থাকতে পারবে না, কারণ এই বরাবর থাকলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি থেকে কম হয়ে যায়। সো আমার যদি এই হাইব্রিডাইজেশনের ধারণা যদি এখানে অ্যাপ্লাই করি, তখন এদিকে দেখা যাচ্ছে যে এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটাকে আমি অপোজিট পজিশনে রাখতেছি। তো এখানের একটা হাইড্রোজেন এই বরাবর, আরেকটা হাইড্রোজেন এই বরাবর, অর্থাৎ তারা ডিফারেন্ট, অর্থাৎ তারা অপোজিট ডিরেকশনে আছে। সো যেহেতু তারা অপোজিট ডিরেকশনে আছে, সো এটাকে, এই পোরশনটাকে বলা হবে ই, এই পোরশনটাকে কি বলা হবে? ই। ক্লিয়ার? এই ই এবং জেড আমরা আরও সহজে খুব ভালোভাবে বের করতে পারি যদি মাল্টিপল ডাবল বন্ড থাকে। কীভাবে বের করব? বের করবো হচ্ছে, ভাই খেয়াল করো, এই দ্বিবন্ধনের উভয় পাশে যেই শিকড়টা, সেই শিকড়টা কোন দিকে গেছে, কোন ডিরেকশনে গেছে। খেয়াল করো, এই দ্বিবন্ধনের এই পাশের শিকড়টা হচ্ছে নিচ দিকে গেছে, অর্থাৎ এইটার ডিরেকশন হচ্ছে নিচ দিকে। আবার দ্বিবন্ধনের এই পাশের যেই এই অংশটা, এই শিকড়টাও গেল নিচ দিকে। সো দ্যাট মিনস দুইটা সেম ডিরেকশনে গেছে। সো যেহেতু সেম ডিরেকশনে গেছে, সেহেতু সেটা হচ্ছে জেড। আর এই দ্বিবন্ধনের উভয় পাশে খেয়াল করো, একটা শিকল গেছে হচ্ছে এই বরাবর, অর্থাৎ একটা ডিরেকশন হচ্ছে এই বরাবর, আরেকটা যে ডিরেকশন, সেই ডিরেকশন হচ্ছে এই বরাবর। অর্থাৎ এখানে যে ডিরেকশন, দ্বিবন্ধনের উভয় পাশের যে শিকলের যে ডিরেকশন, শিকলের যে দিক, সেই শিকলের দিক বা শিকলের ডিরেকশন হচ্ছে ডিফারেন্ট, অপোজিট। সো সেটাকে আমরা বলতেছি ই। সো এটা নামকরণ কী হবে ভাই? নামকরণ হচ্ছে, আগে নাম্বারিং করো। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। ধরো এই পর্যন্ত আছে, 8 পর্যন্ত আছে। সো যদি 8 পর্যন্ত থাকে তাহলে কী হবে ভাই? 8 পর্যন্ত থাকলে এটা হবে যে প্রথমে হচ্ছে কোন কোন জায়গায় ই আছে, কোন কোন জায়গায় জেড আছে, সেটা তোমাকে দেখাইতে হবে। খেয়াল করো, এদিকে 2 নম্বর কার্বনের যে দ্বিবন্ধনটা, সেটা জেড কনফিগারেশনে, কারণ এইটার দুই পাশে সেম গ্রুপ, মানে গ্রুপ সেম সাইডে আছে, সিনিয়র বা জুনিয়র দুইটাই সেম সাইডে অবস্থান করতেছে। সো তোমাকে প্রথমে ব্র্যাকেট দিয়ে দেখাইতে হবে যে 2 নম্বরে আছে ভাই জেড, আর এদিকে 2, 3, 4, 5 নম্বরে আমরা যে দ্বিবন্ধন পাচ্ছি সেটা আছে ই ফর্মে। সো আমরা দেখাবো 5E। তারপরে তুমি বাকি নামকরণটা লিখে দাও। 8টা কার্বন। সো যেহেতু সেখানে 8টা কার্বন আছে, সো সেটা হবে অক্ট। খেয়াল করো, তারপরে কত কত নম্বরের দ্বিবন্ধন? 2 আর 5-এ। সো 2, 5 ডাইইন, 2Z5E, দেন অক্ট 2, 5 ডাইইন। তার মানে কি বুঝাইলো? তার মানে বুঝাইলো 2Z5E মানে 2 নম্বরে যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনের দুই পাশে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক বা সিনিয়র গ্রুপ বা জুনিয়র গ্রুপ, তারা একই পজিশন, একই ডিরেকশনে অবস্থিত। আর ই দ্বারা বোঝাচ্ছে যে তারা ডিফারেন্ট পজিশনে অবস্থিত। ক্লিয়ার? সো এই জায়গাটা যদি বুঝো, তাহলে তুমি ভিটামিন এ এর ইউপেক নেম কিন্তু লিখতে পারবা। ভিটামিন এ এর ইউপেক নেম তুমি লিখতে পারবা যদি জাস্ট এই জায়গাটা বুঝো, এবং যদি আমাদের নামকরণের ভিডিওগুলো আগে তোমার দেখা থাকে। সো নামকরণের ভিডিওগুলো আগে দেখা থাকতে হবে। নামকরণের ভিডিও না দেখা থাকলে এই জায়গাটা বুঝবা না। খেয়াল করো। সো খেয়াল করো, ধরো এইটা হচ্ছে আমাদের ভিটামিন এ, যেটাকে বলা হয় রেটিনাল, যেটাকে বলা হয় রেটিনাল। সো এটার আমরা ইউপেক নেম পড়তে চাইতেছি, ইউপেক নেম, এবং এটা আগে আমরা নামকরণটা পড়বো, তারপরে দেখবো যে সেটা আমাদের মেকানিজম অফ ভিশন, অর্থাৎ আমরা যে একটা বস্তুকে দেখতেছি সেটা দেখার ক্ষেত্রে কীরকম সহায়তা করে। ক্লিয়ার? সো এটার এই জায়গায় একটা দ্বিবন্ধন আছে, দেন এইখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে আলটিমেটলি CH3 একটা, এখানে হচ্ছে আরেকটা CH3। ক্লিয়ার? তারপরে আমরা যাব 1, 2, 3, 4, 5, ওকে 6, 7, 8, 9, 10, 11, দেন এটা হচ্ছে এরকমভাবে যাবে, দেন দ্যাট মিনস ওকে 1, 2, 3, 4, 5, 6, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 9। দেন খেয়াল করো, এদিকে একটা দ্বিবন্ধন, একটাতে দ্বিবন্ধন আছে, একটাতে নাই, সরি একটাতে নাই, একটাতে দ্বিবন্ধন আছে, দেন এটাতে নাই, এটাতে দ্বিবন্ধন আছে, দেন এটাতে নাই, দেন এটাতে দ্বিবন্ধন আছে, দেন এটাতে নাই, এটাতে দ্বিবন্ধন আছে। এবং 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন একটা মিথাইল গ্রুপ, এবং এদিকে 3, 4, 5, 6, 7, 7 নম্বর কার্বন একটা মিথাইল গ্রুপ। এ ভাই মিথাইল গ্রুপ কিন্তু এইদিকে থাকতে পারবে না, কারণ এদিকে যে কার্বন, সেই কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সো 120 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। 120 ডিগ্রি অ্যাঙ্গেল রাখার জন্য তাকে আমার এই ফর্মে দিতে হবে। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের চোখে এক্সিস্ট করে, যেটাকে বলা হয় রেটিনাল, অর্থাৎ আমাদের চোখের রেটিনা থেকে এই কম্পাউন্ডটা ফার্স্ট আবিষ্কার হয়েছিল, এবং সেটাকে বলা হচ্ছে রেটিনাল। পরবর্তীতে সেটা দেখা গেল যে সেটাই হচ্ছে আমাদের ভিটামিন এ।
তাহলে এটা হচ্ছে রেটিনাল। কেন এটা রেটিনাল ভাইয়া? কারণ এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। এখানে দেখো এখানে হচ্ছে কার্বন, কার্বনের সাথে যুক্ত আছে, খেয়াল করো, কার্বন, কার্বনের সাথে যুক্ত আছে অক্সিজেন, তার সাথে যুক্ত আছে হাইড্রোজেন, তার সাথে যুক্ত আছে কি হাইড্রোজেন। সো দ্যাট ইজ CHO গ্রুপ। সো হোয়াট ইজ অ্যালডিহাইড? সো অ্যালডিহাইডের জন্য শেষে আমরা কি লিখবো? এল লিখবো। সে আমরা কি লিখবো ভাই? এল। তো এটার নামকরণ কী হবে? ইনিশিয়ালি খেয়াল করো, এখানে আমরা যখন ইউপেক নামকরণ পড়তেছিলাম তখন আমরা কি বলতেছিলাম যে যদি রিং এবং যদি মানে লিনিয়ার ফর্ম, লিনিয়ার শিকল, লিনিয়ার চেইন যদি সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে তাহলে কোনটা মেইন চেইন হবে? যেটার মধ্যে কার্যকরীমূলক বেশি থাকবে বা হায়ার প্রায়োরিটির কার্যকরীমূলক বা হায়ার প্রায়োরিটির ফাংশনাল গ্রুপ থাকবে। সো এইখানে দেখা যাচ্ছে যে এই লিনিয়ার ফর্মে ডাবল বন্ড আছে 1 2 3 4 এবং এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। সো যেহেতু এইদিকে ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন শিকল, এটা হচ্ছে মেইন শিকল, আর বাকি যা আছে সব কিছু হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এবং এটা যেহেতু অ্যালডিহাইড, সো এটার যে কার্বন সেই কার্বনটাকে 1 নম্বর দিতে হবে। সো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা 4, এটা 5, ভাইয়া এটা 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, দেন এটা হচ্ছে রিংয়ের কার্বন। কিন্তু এইটা হচ্ছে 9 নম্বর কার্বনের সাথে এইটা হচ্ছে পুরাটা একটা সাবস্টিটিউয়েন্ট বা পুরাটা একটা প্রতিস্থাপক। কিন্তু পুরাটা একটা প্রতিস্থাপক হইলেও কি বললাম? পুরাটা একটা প্রতিস্থাপক হইলেও এই প্রতিস্থাপকেরও প্রতিস্থাপক আছে। অর্থাৎ এটা একটা সাইক্লোহেক্সিন, কিন্তু সেই সাইক্লোহেক্সিনের আবার মিথাইল আছে। অর্থাৎ এটা পুরাটা একটা প্রতিস্থাপক ছিল, তারও প্রতিস্থাপক আছে মিথাইল এবং ডাবল বন্ড। সো দ্যাটস ওয়াই এটাকে আমাদের ফার্দার নামকরণ করতে হবে। তো ফার্দার নাম্বারিং করতে হবে। সো ফার্দার নাম্বারিংয়ের রুলসটা কি ছিল? যে এইখানে মূল শিকলের সাথে যেই কার্বনটা সরাসরি সংযুক্ত সেটাকে 1 দিতে হবে। তাহলে এটাকে দিলাম হচ্ছে 1, সেটাকে কী দিতে হবে ভাইয়া? 1 দিতে হবে। সো সেটাকে কী দিলাম ভাইয়া? 1। খেয়াল করো, ভিটামিন এর ইউপেক নেম তোমরা পারতেছো, ভিটামিন এর ইউপেক নেম তোমরা পারতেছো। এটা মানে ফার্স্ট লেকচারগুলো থেকে না দেখে আসলে জীবনে বুঝবা না, বাট ফার্স্ট লেকচারগুলো যদি দেখে আসো, নামকরণের আমাদের 6টা ভিডিও আছে, 6টা ভিডিও যদি দেখে আসো তাহলে সব বুঝবা এদিকে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, তাহলে এটা হবে 2 নম্বর কার্বন। কারণ দ্বিবন্ধন এক্সিস্ট করে মানে কি বলবো, পরপর কার্বনে। সো এটাকে যদি 1 দাও, এটাকে তুমি 2 দিতে পারবা না, এটাকে তোমার 2 দিতে হবে, কারণ 1 নম্বর কার্বনে এবং 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন এক্সিস্ট করতেছে, অর্থাৎ পরপর কার্বনে দ্বিবন্ধন এক্সিস্ট করতেছে। তাহলে সেটাকে যদি তারপরে আমরা যদি নাম্বারিংটা যদি সম্পন্ন করি তাহলে আসে 3 4 দেন 5 দেন আসে 6। ক্লিয়ার? এখন নামকরণ কী হবে খেয়াল করো। এখন এইদিকে ইজেড কনফিগারেশন কয়েকটা জায়গায় আছে, কোন কোন জায়গায় ই কোন কোন জায়গায় জেড সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং আমি বলতেছিলাম যে মাল্টিপল যদি ডাবল বন্ড থাকে, সো মাল্টিপল ডাবল বন্ড থাকলে কিভাবে কোনটা ই কোনটা জেড খুব ইজিলি বের করা যায়। আমরা দুই পাশে দুইটা শিকল দেখবো, দ্বিবন্ধনের দুই পাশে দুইটা যদি সেম ডিরেকশনে যায় তখন সেটা হচ্ছে জেড, আর দুই পাশে দুইটা যদি ডিফারেন্ট ডিরেকশনে যায় তখন সেটা হচ্ছে ই। তাহলে এদিকে খেয়াল করো, এইদিকে 2 নম্বর কার্বনে এবং 3 নম্বর কার্বনের মাঝখানে, 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনের মাঝখানে যেই এটা আছে কি বলবো, যে মাঝখানে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনের উভয় পাশের যে মেইন শিকল, সেই মেইন শিকলের একটা যাচ্ছে হচ্ছে, খেয়াল করো, একটা যাচ্ছে হচ্ছে এই বরাবর, আরেকটা যাচ্ছে হচ্ছে এই বরাবর। খেয়াল করো, অর্থাৎ একটা যেই ডিরেকশনে যাচ্ছে, একটা আসতেছে এই ডিরেকশন বরাবর, আরেকটা যাচ্ছে এই ডিরেকশন বরাবর, অর্থাৎ দুইটা অপোজিট ডিরেকশনে তারা যাচ্ছে। একটা শিকল হচ্ছে এই বরাবর, আরেকটা শিকল হচ্ছে এই বরাবর। সো যেহেতু দুইটা এদিকে যেহেতু মেইন শিকলটা দুইটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সো আমরা সেটাকে সরাসরি বলে দিতে পারি অপোজিট ডিরেকশনে যাচ্ছে মানে হচ্ছে সেটা হচ্ছে ই। বাট এই জায়গাটাতে খেয়াল করো, 4 নম্বর কার্বনের যে ডাবল বন্ড আছে সেই 4 নম্বর কার্বনের ডাবল বন্ডের দুই পাশে যদি শিকলটার কথা চিন্তা করি তখন দেখবো যে এইখানের যে শিকল সেই শিকল একটা যাচ্ছে হচ্ছে এই পজিশনে, খেয়াল করো, দেন পুরা শিকলটা গেছে এইভাবে। দ্যাট মিনস একটা ডিরেকশন হচ্ছে এই বরাবর এবং আরেকটা যে ডিরেকশন এটা হচ্ছে এরকমভাবে আসছে না, তো এটার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। আমরা যদি এই দ্বিবন্ধনটা থেকে চিন্তা করি তখন এই দ্বিবন্ধনটার এইখানে এসে দেখবো যে একটা ইয়া নামে গেছে এই বরাবর, এদিকে এসে দেখবো যে আরেকটা শিকল নামে গেছে এই বরাবর। দ্যাট মিনস দুইটা হচ্ছে সেম ডিরেকশনে। সো দুইটা যেহেতু সেম ডিরেকশনে আছে, সো সেম ডিরেকশনে থাকলে সেটাকে বলবো জেড কনফিগারেশন মানে সিস কনফিগারেশন। আবার এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে যখন আসবো তখন এই জায়গায় আমরা খেয়াল করবো যে আমি যদি এই জায়গায় দাঁড়ায় দেখি যে এইদিকে পরের মেইন শিকলটা কোন দিকে গেছে, তখন দেখবো যে মেইন শিকলটা এই বরাবর গেছে, এবং এদিকে যদি দাঁড়ায় দেখি তখন দেখবো যে মেইন শিকলটা এই বরাবর গেছে। দ্যাট মিনস এইদিকে ডিফারেন্ট ডিরেকশনে গেছে। সো ডিফারেন্ট ডিরেকশন মানে হচ্ছে ই। ক্লিয়ার?
তারপরে এদিকে দেখো 8 নম্বরে যেই কার্বন আছে সেই 8 নম্বর কার্বনটা দেখো, সে 8 নম্বর এবং 9 নম্বর কার্বনের দ্বিবন্ধনের এই পাশে যদি আইসা দাঁড়াই তখন দেখবো যে বাকি যে শিকড়টা আছে এই পাশের সেটা গেছে হচ্ছে এই বরাবর এই বরাবর এই বরাবর গিয়ে শেষ হয়েছে, আর এই পাশে যদি আইসা দাঁড়াই তখন দেখবো যে শিকড়টা গেছে হচ্ছে এই বরাবর। সো এটা হচ্ছে ডিফারেন্ট ডিরেকশনে, একটা গেছে হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। সো সেটাকে আমরা বলবো হচ্ছে যেহেতু ডিফারেন্ট পজিশনে গেছে সেহেতু সেটাকে আমরা বলবো ট্রান্স কনফিগারেশন বা ই কনফিগারেশন। দ্যাট মিনস এইদিকে সবগুলাই মোটামুটি ট্রান্স কনফিগারেশন ছিল, কিন্তু একটা হচ্ছে সিস কনফিগারেশন বা জেড কনফিগারেশন। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেখাই দিব যে কত কোন মানে কোন কোন দ্বিবন্ধনগুলো ট্রান্স এবং কোন কোন দ্বিবন্ধনগুলো সিস বা কোনটা ই কোনটা জেড। সো আমরা যদি দেখানো স্টার্ট করি আমরা দেখাবো, ব্র্যাকেট দিয়ে দিলাম যে এইখানে হচ্ছে 2E, কি আছে ভাই 2E, আর 4 নম্বর কার্বনে যে দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে জেড, সো 4Z। 6 নম্বর কার্বনে যে দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে ই, সো 6E। 8 নম্বর কার্বনে যে দ্বিবন্ধন আছে সেটা হচ্ছে ই, 8 নম্বর কার্বনে যেটা আছে সেটা হচ্ছে ই কনফিগারেশন। এখন বাকি আমাদের নামকরণ করতে থাকে কিরকম খেয়াল করো। তাহলে বাকি নামকরণ কি হবে, প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা আগে এই মূল শিকলের যে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক আছে সেগুলো লিখব। সো এদিকে 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে আর 7 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে। সো আমরা লিখব 3,7 ডাইমিথাইল। এখন খেয়াল করো 3,7 ডাইমিথাইল। তারপরে 9 নম্বরে আরেকটা সাবস্টিটিউয়েন্ট আছে, অর্থাৎ 9 নম্বরে আরেকটা প্রতিস্থাপক আছে, যে প্রতিস্থাপক হচ্ছে একটা সাইক্লোহেক্সিন, কিন্তু এইটারও দেখা যায় প্রতিস্থাপকের ঘরে প্রতিস্থাপক আছে। সো আমরা এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিব। আমরা এই সিস্টেমগুলো ফার্স্ট লেকচার পড়াইছি, নামকরণের ফার্স্ট লেকচার, এইদিকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইদিকে যে প্রতিস্থাপকগুলো কীভাবে আছে সেটা আমরা লিখবো। অর্থাৎ এইদিকে দেখা যাচ্ছে যে 2 নম্বরে একটা মিথাইল যুক্ত আছে, 6 নম্বরে দুইটা মিথাইল যুক্ত আছে। সো আমরা লিখবো 2,6,6। তো এটা হচ্ছে ট্রাইমিথাইল। তারপরে এটা কি পুরাটা একটা সাইক্লোহেক্সিন, পুরাটা হচ্ছে কি ট্রাইমিথাইল, দেন সাইক্লোহেক্সিন কত 1, কারণ 1 নম্বর কার্বন থেকে দ্বিবন্ধন শুরু হয়েছে। সো সাইক্লোহেক্স 1 ইন লিখতে পারো, সাইক্লোহেক্স 1 ইন। আর সবার শেষে আমরা কি যুক্ত করে দিব, ওয়াইএল যুক্ত করে দিব, ওয়াইএল, সাইক্লোহেক্স 1 ইন আইল, যেটা আমরা ফার্স্ট লেকচারে পড়তেছিলাম, ফার্স্ট লেকচারে। দ্যাট মিনস এটা হচ্ছে 2E4Z6C83,7 ডাইমিথাইল 9, দেন এইটার একটা সাবস্টিটিউয়েন্ট আছে শেষ হলো সাইক্লোহেক্সিন 9। তারপরে আমরা কি লিখবো, তারপরে দেখবো যে এদিকে এখন আমরা মূল সব সাবস্টিটিউয়েন্ট লেখা শেষ, প্রতিস্থাপক লেখা শেষ। তার প্রতিস্থাপক যদি লেখা শেষ হয় এখন আমরা দেখবো যে মূল চেইনে কতটা কার্বন আছে। মূল চেইনে কতটা কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8 9, মূল চেইনে কার্বন আছে হচ্ছে 9টা। এটা কিন্তু মূল চেইনের অন্তর্ভুক্ত না, কারণ এই কার্বন সাইক্লোহেক্সিনের একটা কার্বন। সো মূল চেইনে কার্বন আছে কয়টা ভাই, নন, মানে 9টা। সো এটাকে আমরা লিখবো হচ্ছে ননা, এখানে আমরা কি লিখবো, ননা। তারপরে এইখানের আর কি মানে ননার পরে আমরা কি লিখবো, এন, মানে ফার্স্ট লেকচার মনে করো আমরা লিখলাম এদিকে রুট অফ দ্য কার্বন নাম্বারের পরে আমরা লিখি এন, অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইন কিনা। সো এইখানে এটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকিনগুলো কত নম্বর কার্বন আছে, 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর। সো আমরা লিখবো 2,4,6,8 টেট্রা, খেয়াল করো টেট্রা ইন, ক্লিয়ার, কি লিখবো, টেট্রা ইন। তারপরে আমরা লিখবো, তারপরে কি ছিল, রুট অফ দ্য কার্বন নাম্বার প্লাস ছিল অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকাইন কিনা, প্লাস ছিল যে ফাংশনাল গ্রুপের সাফিক্স। সো এদিকে ফাংশনাল গ্রুপ কি ভাই, এলডিহাইড। সো ফাংশনাল গ্রুপ যেহেতু এলডিহাইড সেহেতু আমরা এখানে লিখে দিব ইটা বাদ দিয়ে আমরা লিখে দিব এল, ইন এল, টেট্রা ইন এল। সো এটা হচ্ছে ভিটামিন এর ইউপেক নেম। আমি ট্রেডিশনাল নেমটাও পারাবো, এটা ট্রেডিশনাল নেম হচ্ছে 11 সিস রেটিনাল। তো এটা হচ্ছে ইউপেক নেম, এবং এটা তুমি এখন পুরো নামকরণটা পারতেছো, খেয়াল করো 2E4Z6C80 কেন সেটা বুঝলা। তারপরে 37 ডাইমিথাইল, আগে সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক লিখো, তারপরে রুট অফ দ্য কার্বন নাম্বার লিখো, তারপরে হচ্ছে সেটা কি অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন কিনা সেটা লিখো, তারপরে সেটা লিখো যে সেটার ফাংশনাল গ্রুপের কি সাফিক্স বলে, ফার্স্ট লেকচার পড়েছি। সো এটাকে 11 সিস রেটিনালও বলা হয়। কি বলা হয় ভাই, 11 সিস রেটিনাল, এটাকে কি বলা হয়, 11 সিস রেটিনালও বলা হয়। 11 সিস রেটিনাল মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা জাস্ট এখানে নাম্বারিংটা আমরা মাত্র যে নাম্বারিংটা করছি সেটা হচ্ছে একটা মানে কি বলবো, মানে ইন্টারন্যাশনাল নাম্বারিং, এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেথড।
কিন্তু কিছু ট্রেডিশনাল মেথড ছিল যখন ইউপেক সেই নামকরণগুলো দেয় নাই, ইউপেক যখন সেই রুলসগুলো দেয় নাই তার আগেই রেটিনাল ধরো আবিষ্কার হয়েছে। সো যখন রেটিনাল যখন আবিষ্কার হয়েছে তখন যিনি নামকরণটা করছিলেন ওনার মানে ইয়াটা ছিল এরকম, মানে কার্বনের নাম্বারিংটা ছিল এরকম যে ধরো এটাকে 1 ধরে দেন উনি ক্লকওয়াইজ ঘুরে আসছেন। সো ক্লকওয়াইজ যদি ঘুরো তাহলে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে ক্লকওয়াইজ ঘোরার পরে উনি এই বরাবর গেছে, তারপরে আসছে 7, তারপরে আসছে 8, তারপরে আসছে এটা হচ্ছে 9, তারপরে আসছে 10, তারপরে আসছে 11। এখানে দেখো এখন 11 নম্বর যে কার্বন, সেই 11 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে এবং এইখানের যে দ্বিবন্ধনটা সেটা হচ্ছে সিস কনফিগারেশনে, কারণ এদিকে দুইটাই সেম পজিশনে। খেয়াল করো এদিকে হাইড্রোজেন দেন এদিকেও হাইড্রোজেন থাকে। সো এটা হচ্ছে 11 নম্বর কার্বনটাতে একমাত্র এমন একটা রেটিনেল যেটার 11 নম্বর কার্বনটা কি ভাইয়া, 11 নম্বর কার্বনটার যে দ্বিবন্ধনের উভয় পাশে প্রতিস্থাপক দুইটা সেম পজিশনে আছে, সো সেটাকে বলা হচ্ছে 11 সিস রেটিনাল। তো এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এইটা কেন বলে না 2, মানে ওকে এখান থেকে নাম্বারিং করে আসি, তাহলে এখান থেকে নাম্বারিং করলে কি আসে এরকম ট্রেডিশনাল নাম্বারিং, এটা কিন্তু ইন্টারন্যাশনাল এখন অ্যাকসেপ্টেবল না। সো এটা হচ্ছে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, তারপরে এদিকে আসছে 15, 15টা কার্বন। সো এদিকে ভাই কেন আমরা এই 7 নম্বরের যে দ্বিবন্ধনটা আছে সেটাকে কেন ফোকাস করলাম না? সেটা না ফোকাস করার কারণ হচ্ছে এটা আবিষ্কার হয়েছিল চোখে, রেটিনাতে, এবং রেটিনাতে তার ফাংশনটা ছিল 11 নম্বর কার্বনটাকে ঘিরে। রেটিনাতে তার ফাংশনটা কি ছিল 11 নম্বর কার্বনটাতে ঘুরে। যখন আমাদের রেটিনাতে ইনিশিয়ালি 11 সিস রেটিনাল থাকে, 11 সিস রেটিনাল, তো যখন সূর্যের আলো সেখানে পড়ে তখন যেটা হয় সেটা হচ্ছে এই 11 নম্বর কার্বনে বা ইউপেক রুলস অনুযায়ী 1, 2, 3, 4 নম্বর কার্বনের যে দ্বিবন্ধন আছে বা 11 বা ট্রেডিশনাল নাম্বারিং অনুযায়ী 11 নম্বর কার্বনের যে দ্বিবন্ধন আছে সেটা ভেঙে যায়। অর্থাৎ যখন উপর থেকে আলোকরশ্মি যখন আমাদের চোখে প্রবেশ করে, সো আলোকরশ্মি আমাদের চোখে প্রবেশ করার কারণে 11 নম্বর কার্বনের যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনটা ভেঙে যায়, এবং যখন দ্বিবন্ধনটা ভেঙে যায় তখন এই পুরা যে অংশটা আছে সেই পুরাটা এইভাবে ঘুরে পড়ে। অর্থাৎ এটা কিন্তু এখন ঘুরতে পারবে না। কেন ঘুরতে পারবে না? কারণ হচ্ছে এখানে তাদের রোটেশন ইনহিবিটেড, কজ এখানে ডাবল বন্ড আছে, প্যারালাল ওভারল্যাপিং আছে। সো প্যারালাল ওভারল্যাপিং থাকার কারণে বা পাই বন্ড আছে, সো পাই বন্ড থাকার কারণে তারা মুক্তভাবে ঘুরতে পারতেছে না। কিন্তু সূর্যের আলো যেটা করতেছে, ফুটন হচ্ছে এই 11 নম্বর কার্বনটাতে, 11 এবং 12 নম্বর কার্বনের মাঝখানে যে দ্বিবন্ধনটা আছে বা ইউপেকের মতে 4 এবং 5 নম্বর কার্বনের মাঝখানে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনটাকে ভেঙে দেয়। এবং সেই দ্বিবন্ধনটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে কী হবে ভাই? তাইলে এখন এই কার্বনের চারপাশে 11 এবং 12 নম্বর কার্বন একে অপরের চতুর্দিকে ঘুরতে পারবে, কারণ এখন শুধুমাত্র তাদের কোন বন্ধন এক্সিস্ট করতেছে? শুধুমাত্র তাদের সিগমা বন্ধন এক্সিস্ট করতেছে। সো সিগমা বন্ধন এক্সিস্ট করার কারণে এটা এখন ঘুরে পড়বে, এবং এইটা পুরোটা ঘুরে পড়ার পরে আবার দ্বিবন্ধন ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস এখানে নেক্সট যেই মলিকুলসটা পাবো সেটা কি হবে ভাইয়া? সেটা হবে হচ্ছে, খেয়াল করো, সেটা হবে কি, আমরা জাস্ট কি করবো, এখানে দ্বিবন্ধনটা সরাই দিয়ে এটাকে আমরা ঘুরাই দিব, এই পুরা চেনটাকে আমরা ঘুরাই দিব এইভাবে। সো এই পুরা চেনটাকে যদি এইভাবে ঘুরাই দিই তাহলে আমরা কি পাই নিচে, এটা একটু চিন্তা করো, খেয়াল করো। আমরা পাবো হচ্ছে এরকম টাইপের একটা মলিকিউলস, আমরা পাবো হচ্ছে ঠিক এরকম টাইপের একটা মলিকিউলস। এটা হচ্ছে CH3, তাহলে এটা হচ্ছে CH3। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে 9। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওকে, আগে নাম্বারিংটা একটু করি, আমরা ট্রেডিশনাল নাম্বারিংটা করি। ট্রেডিশনাল নাম্বারিং, ওকে, এইদিকে দ্বিবন্ধন আছে, দেন এদিকে নাই, এদিকে দ্বিবন্ধন আছে, এদিকে নাই, এদিকে দ্বিবন্ধন আছে, এদিকে নাই, এদিকে দ্বিবন্ধন আছে। সো এদিকে হচ্ছে কার্বনের সাথে একটা অক্সিজেন সংযুক্ত, একটা হাইড্রোজেন সংযুক্ত, আর বাকিগুলোতে হাইড্রোজেন। 3 নম্বরে 1, 2, 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। এখন খেয়াল করো, আমি ট্রেডিশনাল নাম্বারিংটা করি, যেটা 11 সিস রেটিনাল বলতেছিলাম, সেটা এই জায়গায় একটা জিনিস খেয়াল করো। এই জায়গায় যদি আমরা ট্রেডিশনাল নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, দেন এটা হচ্ছে কি 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। এখন একটা জিনিস চিন্তা করো, দেন 12, দেন 13, দেন 14, দেন 15। এটা হচ্ছে ট্রেডিশনাল নাম্বারিং, নট ইউপেক নাম্বারিং। ইউপেক নাম্বারিং করলে আমরা দেখবো যে এখানে এখন যতগুলা
দ্বিবন্ধন আছে সবগুলো হচ্ছে ট্রান্স কনফিগারেশন, সবগুলো ট্রান্স কনফিগারেশন। তুমি জাস্ট এইটাকে খেয়াল করো, এই জায়গাটা থেকে এটাকে পুরোটাকে ঘুরায় দাও, এই অংশটাকে পুরোটা আমরা ঘুরায় সোজা করে দিচ্ছি। সো এই অংশটাকে পুরোটা যদি ঘুরায় সোজা করে দিই তখন মিথাইলটা উপরে চলে যাবে, তাহলে মিথাইলটা উপরে চলে গেছে, খেয়াল করো মিথাইলটা এদিকে উপরে চলে আসছে। এবং এগেইন তুমি এদের মধ্যে যে দ্বিবন্ধনটা ছিল সেই দ্বিবন্ধনটা কি করে দাও, বা দ্বিবন্ধনটা আবার তৈরি করে দাও, দ্বিবন্ধনটা আবার তৈরি করে দাও। সো দ্বিবন্ধনটা আবার আমরা তৈরি করে দিচ্ছি এদিকে, এদিকে দ্বিবন্ধনটা আবার কি করছি, তৈরি করে দিচ্ছি। এখন এই জায়গাটাতে দেখো, তুমি যদি এই দ্বিবন্ধনের উভয় পাশে চিন্তা করো তখন দেখবা যে একটা শিকল গেছে এই বরাবর আর একটা শিকল আসছে এই বরাবর, অর্থাৎ তারা অপোজিট ডিরেকশনে। সো যেহেতু তারা অপোজিট ডিরেকশনে, সো এটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন, অথবা এটাকে আমরা বলতে পারি ই কনফিগারেশন। আবার ঠিক এই জায়গাটাতে এটা গেছে হচ্ছে এই বরাবর, এটা আসছে হচ্ছে এই বরাবর, সো দুইটা ডিরেকশন হচ্ছে অপোজিট, সো এরা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। সেম এই কন্ডিশনটার ক্ষেত্রে একটা শিকল গেছে এই বরাবর আর একটা পুরা শিকল আসছে এই বরাবর, সো দুইটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। ঠিক এইটার ক্ষেত্রেও একটা গেছে হচ্ছে এই বরাবর, একটা আসছে হচ্ছে এই বরাবর, সো এটা হচ্ছে ট্রান্স কনফিগারেশন। দ্যাট মিনস এইখানে যতগুলা দ্বিবন্ধন আছে সবগুলা দ্বিবন্ধনের উভয় পাশে এখন দুইটা ডিফারেন্ট ডিরেকশনে শিকল গেছে, অর্থাৎ এইদিকে সবগুলাই হচ্ছে ট্রান্স কনফিগারেশনে আছে। সো এইদিকে যেহেতু সবগুলাই ট্রান্স কনফিগারেশনে আছে, সো সেটাকে বলা হবে অল ট্রান্স রেটিনাল, অল ট্রান্স রেটিনাল। আর ইউপেক নেম কী হবে ভাইয়া, ইউপেক নেম হবে 2E, 4E, 6E, 8E, বাকি সব ঠিক আছে। যার এখানে জাস্ট যেটা 4Z ছিল সেটা 4E হয়ে গেছে এখন। তাহলে এটাকে বলা হচ্ছে অল ট্রান্স রেটিনাল। তাহলে নর্মালি আমাদের রেটিনাতে, নর্মালি আমাদের চোখের রেটিনাতে কোনটা এক্সিস্ট করে ভাইয়া, এক্সিস্ট করা হচ্ছে 11 সিস রেটিনাল, বা 2E, 4E, 2E, 4Z, 6E, 8E, তারপরে বাকি যে নামটা আছে ওই পুরাটা আমাদের নর্মালি রেটিনাতে এক্সিস্ট করে। কিন্তু যখনই সেই সূর্যের আলোটা পড়ে তখন যে 11 নম্বর কার্বন, ট্রেডিশনাল নাম্বারিংয়ে 11 নম্বর কার্বন এবং 12 নম্বর কার্বনের মাঝখানে যে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনটা ভেঙে যায়, এবং পুরাটা দ্বিবন্ধন ভেঙে যাওয়ার কারণে এখন রোটেট করতে পারে, এবং রোটেট করার পরে আবার দ্বিবন্ধনটা ক্রিয়েট হয়ে যায়। সো দ্বিবন্ধন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা যেই রেটিনালটা পাই সেই রেটিনালের সবগুলো দ্বিবন্ধনের উভয় পাশে ডিফারেন্ট ডিরেকশানে মূলক থাকে। সো সেটাকে বলা হয় অল ট্রান্স রেটিনাল, মানে যত আছে দ্বিবন্ধন আছে সবটার উভয় পাশে সবগুলো ট্রান্স কনফিগারেশনে আছে। আর এটাকে বলা হয় 11 সিস রেটিনাল, অর্থাৎ 11 নম্বর কার্বনের শুধুমাত্র যেই দ্বিবন্ধনটা আছে সেই দ্বিবন্ধনটা অ্যাকচুয়ালি সিস কনফিগারেশন আছে। সো সূর্যের আলো যেটা করে জাস্ট 11 সিস রেটিনালটাকে অল ট্রান্স রেটিনালে কনভার্ট করে দেয়, অর্থাৎ এটাকে বন্ধনটা ভেঙে দেন ঘুরায় দেয়। তো এটার আলটিমেট ইফেক্ট কি সেটা আমরা এখন নিউরোলজি থেকে দেখবো। তার আগে আমাকে একটু চোখের গঠনটা নিয়ে একটু আলোচনা করতে হবে, যদিও সেটা আমাদের বায়োলজি, এইচএসসি বায়োলজি মেম্বারশিপ এরিয়ার চ্যাপ্টার 8-এ আমরা ডিটেলস চোখের গঠন নিয়ে আলোচনা করছিলাম। তারপর জাস্ট একটু রিভিউ দিয়ে এটার সাথে আমি বায়োলজিটাকে কানেক্ট করব কীভাবে। সো মেনলি তাহলে আমরা মানে আমাদের চোখে যখন সূর্যের আলো পড়তেছে তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, যে ফার্স্ট কি চেঞ্জ হচ্ছে যখন সূর্যের আলো পড়তেছে, তখন 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হচ্ছে। এই জিনিসটা জাস্ট মাথায়। এখন 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হইলে আমরা একটা বস্তুকে দেখতে পারবো না, এটার আফটার ইফেক্ট আছে। আফটার ইফেক্ট কি, সেটার জন্য আমরা নর্মাল ভিশন, একেবারে নর্মাল ভিশন নিয়ে চিন্তা করো। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়ে গেছে। সো ধরো এটা হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ, এবং এটাকে বলা হয় যে স্ক্লেরা। সো যে স্ক্লেরাটা আছে সেটা হচ্ছে সর্ববাহিরের স্তর, এবং এই স্ক্লেরাটা এই সামনের দিকে আসার পরে সামনের দিকে এই স্ক্লেরাটা হচ্ছে পুরাটাই অস্বচ্ছ এবং সাদা একটা পদার্থের তৈরি, এবং এই স্ক্লেরাটা সামনের দিকে আসার পরে আলটিমেটলি সে হচ্ছে এরকম স্বচ্ছ হয়ে গেছে। সো যেটাকে আমরা বলতেছিলাম অ্যাকচুয়ালি কর্নিয়া মেবি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়াইছি, এটা মেইন কথা না। এই স্ক্লেরার ভিতরের দিকে কালো আরেকটা স্তর আছে। সো কালো এই যে স্তরটা আছে সেই কালো স্তরটাকে বলা হয় হচ্ছে কুরয়েট। কালো স্তরটাকে কী বলা হয়, কুরয়েট। এটা হচ্ছে এরকম একটা কালো স্তর আছে। তাহলে এটা হচ্ছে সর্ববাহিরের স্তর হচ্ছে স্ক্লেরা, তার ভিতরের স্তর হচ্ছে কুরয়েট, এবং তারও ভিতরের স্তর অর্থাৎ সব থেকে ভিতরের স্তরের আরেকটা এদিকে গোলাপি কালারের একটা স্তর আছে, গোলাপি টাইপ, এদিকে একটা গোলাপি টাইপের স্তর আছে। সো এদিকে যে গোলাপি টাইপের স্তর আছে সেই গোলাপি টাইপের স্তরটাকে এখন বলা হয়েছে রেটিনা। বুঝলো? আচ্ছা আচ্ছা, বলো তুমি, বলো তোমরা, বলো কি বলো, বলো বলো যে আমি মানুষের ক্রিনিয়াল নার্ভগুলো সবগুলো নাম পারি, অলফ্যাক্টরি অপটিকগুলো বলে ফেলো। ভাবতেছো না? ও হচ্ছে সবগুলা ক্রিনিয়াল নার্ভের নাম শিখে ফেলছে, ঠিক আছে। আর হার্ট টার্ট ওইগুলো শিখে ফেলছে। আমার সাথে হার্ট টার্ট দেখে কিছু ওষুধের নাম বলতে পারে। মামা হার্ট চিনো? হার্টে কী কী থাকে?
ভুলে গেছো সব? আর্টারি, ভেইন, তারপরে ভেইন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বলো যে সবাই অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়ো, বলো। তো এখন তো কথা বেরো না, আচ্ছা এখন তো কথা বেরো না, যাও আরেকবার মনে যাও। সো এইদিকে যেই ইয়াটা আছে, এদিকে যেই ইয়াটা আছে সেটাকে বলা হচ্ছে মেইনলি রেটিনা, এটাকে বলা হচ্ছে মেইনলি রেটিনা। ক্লিয়ার? রেটিনা। এখন এই রেটিনাতে অ্যাকচুয়ালি আমাদের মেইন সেলগুলো অবস্থিত, ইউনো সেলগুলো কি কি? রড কোন, আমরা রড কোন কোষগুলো পড়তেছিলাম না, যে রড এবং কোন কোষ অবস্থিত। সো এই রেটিনার মেইনলি 10টার মতো লেয়ার আছে, 10টার মতো লেয়ার। সো এদিকে জাস্ট একটা পর্দা হিসেবে দেখাচ্ছি, এদিকে 10টার মতো লেয়ার আছে, এবং এই 10টার মতো লেয়ারের মধ্যে একটা লেয়ারে সেখানে হচ্ছে রড এবং কোন কোষ থাকে। এবং এই রেটিনা থেকে মেইনলি আলটিমেটলি রেটিনার ভিতরে যে বাইপোলার সেলগুলো আছে, সেই বাইপোলার সেলগুলো মিলিতভাবে তারা অপটিক নার্ভ ফর্ম করে বা অপটিক স্নায়ু ফর্ম করে, অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু ফর্ম করে। যেই জিনিসগুলো আমরা ডিটেলস পড়াইছি এইচএসসি জিওলজি চ্যাপ্টার 8-এ। এই জায়গায় অবশ্যই ল্যান্স আছে, সো ল্যান্স না দিলে কীরকম দেখা যাচ্ছে, সো এই জায়গায় ল্যান্স আছে, আর যেটা সো এরা হচ্ছে অপটিক নার্ভ ফর্ম করছে এই বরাবর। তারপরে অপটিক নার্ভগুলো কী হয়েছে ভাইয়া? অপটিক নার্ভগুলো অ্যাকচুয়ালি দুইটা চোখ থেকে অপটিক নার্ভ এসে দেন অপটিক কায়াজমা ফর্ম করছে। কীভাবে? খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমার চোখটা একটু ছোটো করে আঁকা উচিত ছিল। সো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা হচ্ছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার, দেন এটা হচ্ছে আমাদের মিড ব্রেইন, দেন সামনে একটা ফুল অংশ আছে যেটাকে বলা হচ্ছে পন্স, দেন নিচে আর একটা ফুল অংশ আছে যেটাকে বলা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, দেন নিচে যে অংশটা নেমে গেছে সেটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। আর পিছনের দিকে পন্স এবং মেডুলার লেভেলে এরকম পিছনের দিকে আরেকটা এরকম অংশ আছে, যে অংশটাকে বলা হচ্ছে সেরেবেলাম। সো এটা হচ্ছে আমাদের মেইনলি পিছনের অংশ, এটা হচ্ছে আমাদের ব্রেনের পিছনের অংশ। সো এই জায়গায় দুইটা চোখ অবস্থিত, একটা চোখ হচ্ছে এই জায়গায় আর একটা চোখ হচ্ছে এই জায়গায়। সো এরা যখন এদিক থেকে অপটিক নার্ভ বের হলো, খেয়াল করো এদিক থেকে কি নার্ভ বের হলো ভাই? অপটিক নার্ভ। সো এই অপটিক নার্ভ বের হওয়ার পরে এই অপটিক নার্ভ যেটা করলো সেটা হচ্ছে এই যে অপটিক নার্ভ বের হলো, সেই অপটিক নার্ভ, এই অপটিক নার্ভ তারা এইখানে ব্রেইনের সামনে অর্থাৎ এই জায়গাটার সামনে আসার পরে তারা হচ্ছে দুইটা ক্রস কানেকশন হয়, অর্থাৎ এই দিক থেকে কিছু ফাইবার এদিকে চলে আসে এবং এদিক থেকে কিছু ফাইবার ওইদিকে চলে যায়। সো আলটিমেটলি তারা যেটা করে সেটা হচ্ছে যে এরকমভাবে অপটিক নার্ভ, সো এদিক থেকে আরেকটা এরকমভাবে অপটিক নার্ভ এরকমভাবে চলে আসে, সো এরকমভাবে। সো এখান থেকে একটা হচ্ছে ব্রেনটাকে পিছন দিকে মানে পাশের দিকে সারাউন্ড করে এইখানে যে অপটিক নার্ভ আছে সেই অপটিক নার্ভ চলে আসে একেবারে ব্রেনের পিছনের দিকে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ভিজুয়াল এরিয়া। প্রাইমারি ভিজুয়াল এরিয়া হচ্ছে ঠিক এই জায়গাটা, মেবি এই রিজিয়নটা হচ্ছে 21 নম্বর রিজন, 21 নম্বর রিজন। অ্যাকচুয়ালি ব্রডম্যান ব্রেইনের ব্রেইনের কোন কোন পোরশন কোন কাজ করে সেটার উপর ডিপেন্ড করে ব্রডম্যান অন্তত ব্রেনটাকে 50টা ভাগে ভাগ করছিলেন এবং 50টার মধ্যে নাম্বারিং করছিলেন। তার মধ্যে মেবি প্রাইমারি ভিজুয়াল এরিয়া হচ্ছে 21 নম্বর রিজন। সো পিছনের এই রিজনটাকে বলা হয় 21 নম্বর রিজন। সো এখন এদিকে তাহলে কী হলো ভাই? এদিক দিয়ে অপটিক নার্ভ বের হলো, অপটিক নার্ভ বের হওয়ার পরে অপটিক নার্ভ ব্রেইনের সামনে আসার পরে তারা একটার সাথে অপরটা ক্রস কানেকশন করলো। সো যেই জায়গাটাতে ক্রস কানেকশন করলো, ক্রস কানেকশন মানে হচ্ছে কায়াজমা, অপটিক কায়াজমা ফর্ম করার পরে অপটিক নার্ভ যেটা করলো, অপটিক নার্ভ আলটিমেটলি আমাদের প্রাইমারি যে ভিজুয়াল এরিয়া সেই প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে আসলো। সো এটা হচ্ছে নর্মাল অ্যানাটমি। এখন আমরা অ্যানাটমি পড়লাম, এখন আমরা ফিজিওলজিতে যাবো নর্মালি কী টাইপের কাজটা করতেছে। সো এইদিকে যদি রেটিনার যে লেয়ারটা আছে সেই রেটিনার লেয়ারটাকে যদি আমরা একটু ডিটেলসে চিন্তা করি তখন দেখবো যে রেটিনার বাইরের দিকে আসা হচ্ছে রড এবং কোন কোষ, এবং রড এবং কোন কোষগুলোকে আমরা দেখাইতে পারি ঠিক এরকমভাবে। আমার ব্লু কালার কই? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এদিকে থাকে হচ্ছে আমাদের রড এবং কোন কোষ। সো রড এবং কোন কোষ যেই পজিশনটাতে থাকে সেটা হচ্ছে ধরো এই পজিশনটাতে রড, এটা হচ্ছে রড কোষ, এটা হচ্ছে নিচের এই দিক বরাবর যাওয়ার পরে সেটা হচ্ছে এই বরাবর থাকে, তারপরে হচ্ছে রড কোষের নিচে থাকে হচ্ছে বাইপোলার সেল আলটিমেটলি বাইপোলার সেল থেকে যে এগুলো বের হয় সেটা মিলিয়ে হচ্ছে অপটিক নার্ভ ফর্ম করে। অর্থাৎ ইনিশিয়ালি থাকে হচ্ছে রড এবং কোন কোষ, অর্থাৎ এটা হচ্ছে এরকমভাবে দেওয়া যায়, এটা হচ্ছে কোন কোষ। সো এই কোন কোষ থেকে দেন এদিকে আরেকটা বাইপোলার সেল আসে, বাইপোলার নিউরন আসে। সো বাইপোলার নিউরন থেকে আলটিমেটলি এই অপটিক নার্ভ ফর্ম হয়। সো রড এবং কোন কোষ থাকে। সো আমরা এই যেটা বলতেছিলাম যে 11 সিস রেটিনাল আমাদের রেটিনাতে থাকে, সেটা অ্যাকচুয়ালি রেটিনার এই যে রড কোষ এবং কোন কোষ, সেই রড কোষ এবং কোন কোষের ভিতরে অবস্থান করে। এবং আমরা একটা জিনিস পড়তেছিলাম যে আমরা জানি যে রড কোষের ভিতরে রোডোপসিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে এবং কোন কোষের ভিতরে আয়োডোপসিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে, যেটা হচ্ছে এইচএসসি জিওলজি চ্যাপ্টার 8-এর পড়া।
তো এটার ভিতরে থাকে হচ্ছে ভাই রোডোপসিন মলিকিউল, রোডোপসিন নামক রঞ্জক পদার্থ, আর এটার ভিতরে থাকে হচ্ছে ভাইয়া এটার ভিতরে থাকে হচ্ছে ভাই আয়োডোপসিন নামক রঞ্জক পদার্থ, আয়োডোপসিন নামক রঞ্জক পদার্থ। তো একটা হচ্ছে রোডোপসিন নামক রঞ্জক পদার্থ, আর একটা হচ্ছে কি আয়োডোপসিন নামক রঞ্জক পদার্থ। সো আমি যদি বলি যে রোডোপসিন নামক পদার্থটা কিভাবে তৈরি হয়েছে, বা রোডোপসিন এই মলিকিউলসটার, রোডোপসিন এই রঞ্জক পদার্থটার দুইটা পোরশন আছে, একটা হচ্ছে অপসিন পোরশন, একটা হচ্ছে অপসিন পোরশন, আর একটা হচ্ছে 11 সিস রেটিনাল পোরশন। এই যে দেখো কিভাবে একটা কেমিস্ট্রির সাথে এই জায়গায় বায়োলজি রিলেট করলাম, খেয়াল করো। এই যে আমরা 11 সিস রেটিনাল যেটা পড়তেছিলাম না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রোডোপসিন মলিকিউলসের সাথে সংযুক্ত, অর্থাৎ রোডোপসিন মলিকিউলসটা ফর্ম হয় দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে অপসিন মলিকিউলস আর একটা হচ্ছে 11 সিস রেটিনাল যেটা আছে না, এই যে প্রথম দিকে যে বড় চিত্রটা রাখছিলাম 11 সিস রেটিনাল মিলে, ক্লিয়ার। এবং আয়োডোপসিনের ক্ষেত্রে সেটা হচ্ছে মানে অপসিন এবং 11 সিস রেটিনাল ওরকম, বা এদিকে অপসিন না থেকে আয়োডোপসিন নামক একটা রঞ্জক থাকে প্লাস 11 সিস রেটিনাল মিলে সেটা হচ্ছে আয়োডোপসিন নামক একটা ফর্ম করে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি নর্মালি যখন চোখে কোনো আলো পড়বে না তখন এই রডকুশে কি ঘটবে সেটা দেখাবো, বা রডকুশে না মানে এই পুরো পাথরটাতে কি ঘটবে সেটা দেখাবো। তার আগে নর্মাল একটা জিনিস আমি ইনপুট করে দিতে চাই যে আমাদের ব্রেইনের সব কিছু, আমাদের ব্রেইন যে একটা সেন্স করে সেটা কিভাবে সেন্স করে, মানে সেটার সেন্সেশনটা যদি একেবারে কোর জায়গাটাতে যায় যে আমাদের ব্রেইন একটা জিনিস সেন্স করতেছে, হাউ ইট ক্যান সেন্স এ থিং, এটা হচ্ছে ইলেকট্রিসিটি। আমাকে যদি কেউ এখানে টাচ করে, খেয়াল করো, আমাকে কেউ এখানে টাচ করলো, সো সেই টাচটা আমার ব্রেইন বুঝতে পারতেছে। আমার ব্রেন কীভাবে বুঝতে পারতেছে, অ্যাকচুয়ালি এই জায়গা থেকে কিছু নার্ভ বা স্নায়ু চলে গেছে বা নার্ভ চলে গেছে, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের সাথে কোনো না কোনোভাবে সেটা সংযুক্ত। এখন যখন এদিকে কেউ টাচ করলো, তার এই যে মেকানিক্যাল যেই টাচ, অর্থাৎ মেকানিক্যাল যে একটা কাজ, সেই মেকানিক্যাল কাজটা এই জায়গায় নার্ভের মধ্যে ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে গেল। নার্ভের এটা নার্ভ কী করলো বা স্নায়ুটা কী করলো, এই ইনফরমেশনটাকে, এই যে টাচ করলাম সেই ইনফরমেশনটাকে সে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দিল। এবং আমাদের নার্ভ হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্টরের মতো, সে সেই ইলেকট্রিসিটিটাকে কনভার্ট মানে বহন করে সেটাকে নিয়ে গেলে হচ্ছে আমাদের ব্রেইনে, এবং আমাদের ব্রেইন এখন সেন্স করতে পারতেছে ও আচ্ছা ঠিক আছে কেউ একজন টাচ করছে। এখন যদি বেশি জোরে টাচ করে তখন কিন্তু আমাদের ব্রেইন সেই ইন্টেন্সিটিটা বুঝতে পারে। কেন আমাদের ব্রেন সেই ইন্টেন্সিটিটা বুঝতে পারে, সেটার কজ হচ্ছে আমাদের এখানে যদি আমি বেশি জোরে চাপ দিই তখন সেই নার্ভের যে ইলেকট্রিসিটি যেটা প্রোডাকশন হচ্ছে সেটা বেশি প্রোডাকশন হচ্ছে, অ্যান্ড আমাদের ব্রেন সেটা সেন্স করতে পারতেছে যে আচ্ছা ঠিক আছে এখন বেশি প্রোডাকশন হয়েছে, মানে সেটার সেখানে যে চাপটা দিল সেটার ইন্টেন্সিটি খুব বেশি। অ্যান্ড আওয়ার বডি ইজ অ্যান ইলেকট্রিসিটি প্রডিউসার। হার্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। হোয়াট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ? ইলেকট্রোকার্ডিওগ্রাফ মানে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য হার্ট। ইলেকট্রোকার্ডিওগ্রাফ, কার্ডিও মিনস হচ্ছে হার্ট, গ্রাফ মিনস গ্রাফ, ঠিক আছে? গ্রাফ পেপার আমরা কাজ করি না, আর ইলেকট্রো মানে হচ্ছে বিদ্যুৎ। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। হার্ট without the help of the brain, without the help of the any stimulus by outside or from outside, heart itself can produce electricity, and it is মানে so more than মানে এটা এতটাই বেশি যে সেই ইলেকট্রিসিটিটাকে আমরা গ্যালভানোমিটারে সেটাকে আমরা মেজার করতে পারি, এবং সেইখান থেকে ইসিজি জন্মটা নিছে। আমি একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করি, তাহলে এই জায়গাটা ক্লিয়ার করলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, চোখের ভিতরে হার্ট দেখায়। আমাদের ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলতেছিল না যে কিডনি হ্যাজ এ স্পেশাল পজিশন ইন আওয়ার হার্ট, সো আওয়ার হার্ট হ্যাজ এ স্পেশাল পজিশন ইন আওয়ার আই। তো এটার মধ্যে হার্ট থাকলে এরকম হয়ে যাবে আর কি। তো ধরো এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে কি আমাদের হার্ট, ঠিক আছে? অনেকে মনে লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হার্ট, ক্লিয়ার? সো এই হার্টটার খেয়াল করো, এই হার্টের নিচে দুটা কম্পার্টমেন্ট আছে, যে নিচে দুটা কম্পার্টমেন্টকে বলা হয় ভেন্ট্রিকল, এবং একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আর উপরের দিকে দুটা কম্পার্টমেন্ট আছে, একটা হচ্ছে লেফট এট্রিয়াম আর একটা হচ্ছে রাইট এট্রিয়াম। সো এখন এই জায়গাটাতে আলটিমেটলি আমরা যদি হার্টের যদি এটা দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতে উপরের দিকে গেছে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, উপরের দিকে গেছে কি ভাই সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। সো এই সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা এইদিকে রাইট এট্রিয়ামে ড্রেন করছে, এবং এই যে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা রাইট এট্রিয়ামে ড্রেন করার সময় সে রাইট এট্রিয়ামের যে উপরের দিকে যে প্রাচীর আছে সেই প্রাচীরটাকে সে ছিদ্র করে ঢুকছে। এখন এদিকে রাইট এট্রিয়ামের প্রাচীর
এবং এদিকে সুপিরিয়র ভেনা কাভার ছিদ্রের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের এই জায়গাটাতে আমাদের একটা নোড অবস্থিত, যেটাকে আমরা বলে আসতেছিলাম এস এ নোড বা সাইনো এট্রিয়াল নোড। এবং এদিকে যখন আমি বলতেছিলাম এস এ নোড বা সাইনো এট্রিয়াল নোড, সেটার কাজই হচ্ছে আমাদের হার্টের ইলেকট্রিসিটি প্রোডাকশান করা। এবং সে যেটা করে এদিকে ইলেকট্রিসিটি প্রোডাকশান করে, দ্যাটস ওয়াই সেখানে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়। এবং ইলেকট্রিসিটি যদি কোনো একটা মাসলে যায় তখন নর্মালি মাসলটা সংকুচিত হয়ে যায়। সো এখানে যখন সে ইলেকট্রিসিটিটা প্রোডাকশান হয় তখন হার্টটা সংকুচিত হয়ে যায়। ইলেকট্রিসিটি যখন প্রোডাকশান হয় না, হার্টটা প্রসারিত হয়ে যায়। যে জিনিসটা জাংশনাল টিস্যু অফ হার্টে আমরা পড়াইছি, এবং তোমরা যদি এইচএসসি বায়োলজি একাডেমিক ডেমো ভিডিওসের প্লেলিস্টে যাও আমার চ্যানেলে, তখন এই জিনিসটা পাবা, মানে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু অফ হার্ট, সেটার কাজ কি। দ্যাট মিনস, এবং এইখানে যেই ইলেকট্রিসিটিটা প্রোডাকশান হচ্ছে সেটা যেহেতু আমাদের পুরো বডিটা যেহেতু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, অর্থাৎ ইলেকট্রিসিটি তড়িৎ পরিবাহী, আমরা যেটা করলাম সেটা হচ্ছে একজন পার্সনের, খেয়াল করো, একজন পার্সনের, এটা হচ্ছে একজন পার্সন, অ্যান্ড এটা যদি একজন পার্সন হয়, দেন এই পার্সনের এই জায়গাটাতে হচ্ছে আমাদের হার্ট আছে। এবং এই হার্ট দেখলাম যে ইলেকট্রিসিটি প্রোডাকশান করতেছে। সো এদিকে যেহেতু আমাদের পুরা বডিটা যেহেতু ইলেকট্রিসিটি কন্ডাক্টর, পুরা বডির মধ্যে দিয়ে যেহেতু ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়, ইলেকট্রিসিটি যেহেতু পরিবাহিত হয়, সো এদিকে হার্ট যে ইলেকট্রিসিটিটা প্রোডাকশান করতেছে সেই ইলেকট্রিসিটি পুরা বডিতে ছড়ায় পড়তেছে। এবং নর্মালি সেই পুরা ইলেকট্রিসিটি হাতের দিকে যাচ্ছে এবং পায়ের দিকে যাচ্ছে। সো এইদিকে যে ইলেকট্রিসিটি হাতের দিকে এবং পায়ের দিকে যাচ্ছে, এদিকে হাতের দিকে যদি আমি একটা গ্যালভানোমিটার এদিকে যদি বসায় দিই, এবং গ্যালভানোমিটারটাকে যদি বসায় এদিকে, গ্যালভানোমিটার এরকমভাবে একটা কাটা আছে, দেন এদিকে দাগ কাটা আছে, এরকমভাবে দাগ কাটা আছে। সো এরকমভাবে যদি গ্যালভানোমিটার থাকে, সো গ্যালভানোমিটারে যে দুইটা তার আছে, সেই দুইটা তারকে যদি আমি দুইটা হাতে বসায় দিই, তখন আমি দেখবো যে এদিকে যে ইলেকট্রিসিটি প্রোডাকশান হচ্ছে, সেই ইলেকট্রিসিটির কারণে এদিকে যে গ্যালভানোমিটারের কাটা, সেই গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে। কারণ আমরা জানি যে যখনই কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি প্রোডাকশান হয়, ইলেকট্রিসিটি প্রোডাকশান হওয়ার কারণে সেখানে গ্যালভানোমিটারের কাটা কী করে ভাই, গ্যালভানোমিটারের কাটা সেটা বিক্ষেপ দেয়। ইলেকট্রিসিটির অস্তিত্ব থাকলেই গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দেয়, তাই না? ওকে, তো এখন আচ্ছা আমি একটা কথা বলি, যে সবার মনে হইতে পারে যে ভাইয়া কী পড়াইতেছে, তুমি শেষ পর্যন্ত দেখো, আমি রিলেট করে দিব এটার সাথে কীভাবে ইলিভেন সিস ট্রান্স রেটিনাল কীভাবে সম্পর্কিত, সব কিছু আমি রিলেট করে দিব। আমি চাচ্ছি যে আমরা রিয়েলি একটা বস্তুকে কিভাবে দেখি তুমি সেই জিনিসটা ফিল করতে পারো, সেটা এমবিবিএসের টপিকস হোক, বাট টিম বার্নার্স-লি, যিনি হচ্ছে ইন্টারনেটের আবিষ্কারক, উনি একটা কথা বলতেছিলেন যে তুমি যদি মানে অনার্স লেভেলের একটা জিনিস যদি ক্লাস 5-এর বাচ্চাকে না বুঝাইতে পারো, তাহলে তুমি নিজে সেই জিনিসটা ভালো করে বুঝো নাই। সো এটা মেডিকেলের জিনিস হোক, নিউরোলজির জিনিস হোক, কার্ডিওলজির জিনিস হোক, যারই জিনিস হোক না কেন, আমি যদি একটা ইন্টারের পোলা পয়েন্টে না বুঝাইতে পারি, তাহলে সেই জিনিসটা আমি ভালো করে বুঝি নাই। তো আমি সেটা তোমাদেরকে বুঝাই দিব। আমি কোনো কঠিন না, ব্যাপারটা কোনো কঠিন না, একেবারে ইজি, জাস্ট আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে চিন্তা করেছি। তাহলে ইসিজিটা কেমন আমরা তৈরি করলাম? ইসিজিটা তৈরি করলাম ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে যে আমরা গ্যালভানোমিটারটা নিতেছি, সেই গ্যালভানোমিটারের কাঁটাটার মাথার মধ্যে ধরো আমরা কী করলাম ভাইয়া, একটু কালি লাগাই দিলাম। এবং এইদিকের যে ইলেকট্রিসিটিটা, হার্ট যে সংকুচন প্রসারণের কারণে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, সেই কারণে এদিকে যে গ্যালভানোমিটারের কাঁটা, মামা আসতে, এখানে যে গ্যালভানোমিটারের কাঁটা, সেটা একবার এই বরাবর যাচ্ছে, আরেকবার এই বরাবর যাচ্ছে, আরেকবার এই বরাবর যাচ্ছে, অর্থাৎ ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। সো গ্যালভানোমিটারের কাঁটাটা ধরো কখনো এইভাবে যাচ্ছে, কখনো এইভাবে, কখনো এইভাবে। সো আমি যদি এই জিনিসটাকে যদি একটা কাজ করি, যে এই গ্যালভানোমিটারকে যদি আমরা এইভাবে শোয়ায় দিই, খেয়াল করো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই গ্যালভানোমিটারটাকে আমরা এইভাবে শোয়াই দিলাম। এই গ্যালভানোমিটারটাকে আমরা কী করলাম ভাইয়া, এভাবে শোয়াই দিলাম। সো গ্যালভানোমিটারটাকে যদি এইভাবে শোয়াই দিই, খেয়াল করো, এই গ্যালভানোমিটার সব কিছু সরাই ফেলাম, জাস্ট কাঁটাটাকে রাখলাম, জাস্ট কাঁটাটা। সো এটা হচ্ছে একটা গ্যালভানোমিটার, যার হচ্ছে কাঁটাটা এই বরাবর আছে। এবং এই কাঁটাটার মধ্যে আমরা কী করলাম ভাইয়া, আমরা হচ্ছে কালি লাগাই দিলাম, এবং এখান দিয়ে দুইটা তার দিয়ে ধরো এখানে ইলেকট্রিসিটিটা আসতেছে গ্যালভানোমিটার। এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই জায়গায় পেপার নিলাম, ধরো এই জায়গা হচ্ছে এটা হচ্ছে ধরো এই জায়গা হচ্ছে পেপার নিলাম, খেয়াল করো, এটা হচ্ছে পেপার। এবং এই যে পেপার আছে, সেই পেপারটাকে কী করলাম, নিচে একটা মোটর দ্বারা এরকমভাবে ঘোরানো শুরু করলাম, মোটর দ্বারা। সো মোটরটা যেটা করতেছে সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে যেই এটা আছে, কাঁটাটা আছে, ধরো এই কাঁটাটা পড়ছে হচ্ছে এই জায়গাটা, এবং এই জায়গাটা কাঁটাটার মধ্যে আমরা কী লাগাই রাখছি ভাই, কালি লাগাই রাখছি।
এখন যেটা হলো সেটা হচ্ছে যখন খেয়াল করো আমি যেটা করব সেটা হচ্ছে নিচে এখানে তো মানুষের হার্ট থেকে ইলেকট্রিসিটিটা আসবে এবং কাঁটাটা এরকমভাবে বিক্ষেপ দিবে, তাই না? সে একবার এরকমভাবে যাবে, একবার এরকমভাবে এরকম আসবে। আর এইদিকে যদি মোটরটা যদি এরকমভাবে ঘুরতে থাকে তখন এই পাতাটাও রোলিং করতে থাকবে। সো একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রিসিটি প্রোডাকশন করতেছে হার্ট, অ্যান্ড এই পাতাটা যদি এভাবে রোলিং করে তখন এই কাঁটাটা উপরে নিচে যাওয়ার কারণে দেখা যাবে যে এখানে এরকম টাইপের, খেয়াল করো উপরে যাচ্ছে প্লাস এদিকে রোলিং হচ্ছে, সো উপরে যাওয়ার কারণে দেখা যাবে যে এরকমভাবে একটা বিক্ষেপ আমরা পাচ্ছি। ঠিক সেম জিনিসটা এরকমভাবে আসার পরে কী হবে, এরকমভাবে যদি নিচের দিকে যায় তখন সেটা এরকমভাবে যাবে, আবার যদি সেটা এরকমভাবে একটা বাড়ি দেয় তখন সেটা চলে গেলো উপরের দিকে, দেন সেটা চলে আসলো এভাবে, দেন সেটা চলে আসলো আবার নিচে, দেন সেটা এরকমভাবে, অর্থাৎ এরকম। তো এই যে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে নর্মালি ইলেকট্রিসিটি হার্ট প্রোডাকশন করতেছেন গ্যালভানোমিটারের কাটার ভিক্ষেপের কারণে, প্লাস এটাকে রোলিংয়ের কারণে এরকম একটা কনফিগারেশন পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ইসিজি, অর্থাৎ ইলেকট্রিক্যাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হার্ট যদি ঠিকমতো ইলেকট্রিসিটি প্রোডাকশন করে তার মানে হার্ট ঠিক আছে, অ্যান্ড হার্টে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয় হার্ট সে ঠিকমতো ইলেকট্রিসিটি প্রোডাকশন করতে পারবে না। সো হার্ট যদি ঠিকমতো ইলেকট্রিসিটি প্রোডাকশন না করে তখন এদিকে গ্রাফের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা যখন এদিকে গ্রাফটা নিব হার্টের ইলেকট্রিসিটি যদি সে কম প্রোডাকশন করে তখন দেখা যাবে যে এটার যে ম্যাগনিটিউড সেটা হয়তো কম হবে, অথবা এটা এরকম হয়ে গেল, তখন আমরা দেখে বুঝতে পারতেছি আচ্ছা এটা ছোটো হয়ে গেলো তার মানে হার্ট ইলেকট্রিসিটি কম। দ্যাট মিনস মেইন কথা হচ্ছে যে নর্মাল একটা আমরা গ্রাফ স্টাডি করি যে নর্মাল পার্সনের গ্রাফটা হবে এরকম, কিন্তু যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয় তখন এই গ্রাফেই ধরা পড়ে যাচ্ছে এখানে অ্যাবনর্মালিটি হইতেছে। সো দ্যাট ইজ কল্ড ইসিজি। দ্যাট মিনস আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আওয়ার বডি ইজ এন ইলেকট্রিসিটি প্রডিউসার অ্যান্ড এভরিথিং, মানে ব্রেইন যা পায়, যে সমস্ত ইনফরমেশান পায় সব ইনফরমেশান মেনলি অ্যাকচুয়ালি সামহাউ ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়, অ্যান্ড সেটা চায়। সো আমরা যখন একটা বস্তুকে দেখি তখন মেনলি আলোটা গিয়ে আমাদের চোখে পড়ে, অ্যান্ড আমাদের রড এবং কোষ যেটা করে সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। রড এবং কোষের কাজ হচ্ছে ঠিক এরকম যে সৌরবিদ্যুতের সোলার প্যানেলটার মতো, যেটা হচ্ছে আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতেছে। সো এদিকে রড এবং কোষ ঠিক এই কাজটা করতেছে। এটা রড এবং কোষ নর্মালি যে কাজটা করতেছে সেটা হচ্ছে আলোক শক্তিটাকে সে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। সো সেই আলোক শক্তিটাকে কীভাবে সামহাউ ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে খেয়াল করো, সেটা দেখার জন্য আমরা জাস্ট, এবং এখানে আরেকটা কথা বলিনি, আমাদের যে নার্ভগুলো আছে অর্থাৎ স্নায়ুগুলো আছে, নর্মালি আমাদের স্নায়ুগুলো থাকে হচ্ছে আমাদের স্নায়ুগুলোর ভিতরে যদি আমরা চার্জ হিসেব করি তখন দেখব নর্মালি স্নায়ু বা নার্ভের ভিতরে নেগেটিভ চার্জ এক্সিস্ট করে নর্মালি। আমাদের ব্রেইন কখন রেসপন্স পায়, এদিকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পজিটিভ আয়নের পরিমাণ বেশি, এবং নার্ভের মধ্যে নেগেটিভ আয়নের পরিমাণ বেশি, অর্থাৎ নার্ভের ইনার যে পোর্শন সেই ইনার পোর্শন আউটার পোর্শন থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইডের পোর্শন থেকে সেটা হচ্ছে সামহাউ নেগেটিভ, এবং এটা নর্মালি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট, এটা হচ্ছে -90 মিলিভোল্ট। এইদিকে দুইটার পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে -19 মিলিভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করো নর্মালি, সো যখন কেউ আমাকে টাচ করলো তখন কী হলো অ্যাকচুয়ালি, তখন যেটা হলো সেটা হচ্ছে এদিকে যে নার্ভ আছে সেই নার্ভের এই জায়গাগুলোতে কিছু চ্যানেল আছে, এই জায়গাগুলোতে কিছু চ্যানেল আছে, অ্যান্ড এই নার্ভটা অবশ্যই আমাদের ব্রেনে সামহাও চলে গেছে, ব্রেনে কোনো হয়তো আমাদের ব্রেনে কোনো একটা পোর্শনে চলে গেছে। এখন যেটা হলো আমি যখন এখানে টাচ করতেছি, খেয়াল করো আমি যখন এখানে টাচ করব তখন আমি বাহির থেকে কিছু পজিটিভ চার্জকে পুশ করবো ভিতরের দিকে ঢুকতে, বাহির থেকে কী করবো ভাই, বাহির থেকে কিছু পজিটিভ চার্জকে পুশ করতেছি ভিতরের দিকে ঢুকার জন্য। আমি যদি আস্তে টাচ করি তখন কিছু পজিটিভ চার্জ ঢুকবে, আমি যদি বেশি জোরে টাচ করি তখন বেশি চার্জ এদিকে ঢুকবে। সো বেশি চার্জ ঢুকলে আমাদের নার্ভ যেটা নেগেটিভ ছিল ইনিশিয়ালি সেটা এখন পজিটিভ হয়ে যাবে, কারণ বাহির থেকে পজিটিভ চার্জ ভিতর দিকে ঢুকতেছে। সো বাহির থেকে যেহেতু পজিটিভ চার্জ নার্ভের ভিতরে ঢুকতেছে, সো বাহির থেকে পজিটিভ চার্জ নার্ভের ভিতরে ঢুকার কারণে নার্ভ পজিটিভ হয়ে যাচ্ছে, এবং আমাদের ব্রেন এখন সেন্স করতে পারতেছে আচ্ছা নার্ভ তো এখন পজিটিভ হয়ে যাচ্ছে। সো নাও আমাদের ব্রেন ক্যান সেন্স নাও যে এটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেলো, দ্যাট মিনস একটা চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জটা আমাদের ব্রেন আইডেন্টিফাই করতে পারে, সেই চেঞ্জটা। এখন এইদিকে যদি আমি বেশি জুড়ে দিই তখন বেশি পজিটিভ আয়ন ভিতরে ঢুকবে, এটা বেশি পজিটিভ হবে, আমাদের ব্রেন বুঝতে পারবে যে সেটা বেশি পজিটিভ হচ্ছে, দ্যাট মিনস সেটা রেসপন্সটা মানে ইন্টেন্সিটিটা বেশি।
দ্যাট মিনস আমাদের নার্ভ যখন নর্মালি নেগেটিভ অবস্থায় থাকতেছে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকতেছে -19 মিলিভোল্ট, তখন সে ব্রেনে কোনো সংকেত পাঠাচ্ছে না, কিন্তু সে যখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন সে ব্রেনে সংকেত পাঠাচ্ছে। এবং এই যে পজিটিভ হয়ে যাওয়া সেটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। রিয়েলি অ্যাকশন পটেনশিয়াল আরও মানে আরও অনেক কাহিনী আছে, এটাই অ্যাকশন পটেনশিয়াল না, অ্যাকশন পটেনশিয়াল আরও অনেক কাহিনী ভাই, বাট সেগুলো এমবিবিএসে যাওয়ার পরে পড়বো। বাট যেই জায়গাটা আমি দেখাবো সেটা হচ্ছে যেই নর্মাল কনসেপ্টটা আমি দাঁড় করালাম, সেটা হচ্ছে নর্মালি আমাদের নার্ভ কী থাকে ভাই, নর্মালি আমাদের নার্ভ নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ, ভিতরে নেগেটিভিটি বেশি থাকে। সো এটা হচ্ছে আমাদের ধরো রড যে কোষটা ছিল সেই রড কোষটা, এটা হচ্ছে আমাদের রড কোষ। রড কোষের এই জায়গাটাতে ধরো এরকম একটা কম্পার্টমেন্ট আছে, যে কম্পার্টমেন্টটাতে রোডোপসিন এক্সিস্ট করতেছে, যে কম্পার্টমেন্টটাতে কি এক্সিস্ট করতেছে ভাই, রোডোপসিন এক্সিস্ট করতেছে। এখন খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গাটায় মেইনলি ইলিভেন সিস এবং ট্রান্সরেটিনালের ব্যাপারটা আসবে। সো এটা হচ্ছে ধরো আমাদের রড কোষ, এটা হচ্ছে ধরো রড কোষ, এবং এইটার সাথে বাইপোলার নিউরন সংযুক্ত, বাইপোলার নিউরন সংযুক্ত। এবং এই বাইপোলার নিউরন নিচে আসার পরে সে আরেকটা নিউরনের সাথে সংযুক্ত, যেটাই গ্লিয়াল সেল, যেটাই মেইনলি অপটিক নার্ভ ফর্ম করতেছে, অর্থাৎ এটা হচ্ছে মেইন নার্ভ, যে অপটিক নার্ভ সেটা। এবং এটা এখন নেগেটিভ চার্জ থাকবে, কিভাবে থাকবে সেটা বোঝাচ্ছি। এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে ধরো একটা কম্পার্টমেন্ট আছে, এই জায়গার কম্পার্টমেন্টে খেয়াল করো, এই জায়গার কম্পার্টমেন্টে এই জায়গায় একটা সাবস্টেন্স আছে, যে একটা প্রোটিন আছে, যে প্রোটিনটার নাম হচ্ছে গুয়ানালাইল সাইক্লেস, বা সেটাকে বলা হচ্ছে জিসি, গুয়ানালাইল সাইক্লেস। এই গুয়ানালাইল সাইক্লেসের কাজ কি, সেটা হচ্ছে এটা হচ্ছে এই ভিতরের দিকে জিটিপিকে, গুয়ানোসিন ট্রাইফসফেটকে, সেটা হচ্ছে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করে। অর্থাৎ এই গুয়ানালাইল সাইক্লেস কি করে ভাইয়া, জিটিপি বা গুয়ানোসিন ট্রাইফসফেটকে সে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করে। এই সাইক্লিক জিএমপির কাজ কি, সাইক্লিক জিএমপির কাজ হচ্ছে এই যে রড কোষ আছে বা কোন কোষ আছে, সেই রড কোষ বা কোন কোষের এদিকে হচ্ছে এরকম বিভিন্ন চ্যানেল আছে, এটা হচ্ছে নর্মালি, খেয়াল করো এখনো চোখে আলো পড়ে নাই, চোখ হচ্ছে অন্ধকার অবস্থায় কি ঘটতেছে, নর্মালি অন্ধকার অবস্থায় কি ঘটতেছে এটাতে কিন্তু আমি এই জিনিসটাও কিন্তু এটা বুঝাবো, যখন তুমি ঘরের বাইরে যাও, খুব বেশি রোদের মধ্যে থাকো, তারপরে যখন হঠাৎ ঘরের মধ্যে আসো, তখন দেখবা যে ঘরের মধ্যে আসলে পরে ঘর দেখবা যে অন্ধকার লাগতেছে। আবার ঘরের মধ্যে যখন খুব অন্ধকারের মধ্যে থাকো, তখন হঠাৎ আলোতে গেলে তোমার মনে হবে যে মানে তাকাইতে পারতেছ না, ওইরকম টাইপের। এগুলো কেন হয় সেটাও তুমি বুঝতে পারবা। সো নর্মালি মেকানিজম অফ ভিশনটা দেখো, নর্মালি যখন সেখানে অন্ধকার আছে, আলো পড়তেছে না, জিটিপি কিসে কনভার্ট হচ্ছে, সাইক্লিক জিএমপিতে। এই সাইক্লিক জিএমপির কাজ কি, সাইক্লিক জিএমপির কাজ হচ্ছে ভাইয়া, এখানে বিভিন্ন পাম্প আছে, এখানে বিভিন্ন কি আছে ভাইয়া, পাম্প আছে। সো এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডে হিউজ পরিমাণ পজিটিভ আয়ন আছে, সো এটা যেটা করতেছে নর্মাল অবস্থায় গুয়ানালাইল সাইক্লেস একটু পরে জিটিপি ভাঙতেছে, সেটাকে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করতেছে। অর্থাৎ স্পন্টেনিয়াসলি জিটিপি সাইক্লিক জিএমপিতে কনভার্ট হচ্ছে এবং সাইক্লিক জিএমপি প্রোডাকশন হচ্ছে। তো এখন এখানে যে সাইক্লিক জিএমপি যেটা প্রোডাকশন হচ্ছে, সেটার কাজ কি, সেটা হচ্ছে এই পাম্পগুলোর উপর বসে, এবং সাইক্লিক জিএমপি এই পাম্পগুলোর উপর যদি বসে, তখন এই পাম্পগুলোর ভিতরে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ বাইরে থেকে ভিতরের দিকে আসে। কীরকম পজিটিভ চার্জ, সোডিয়াম, ক্যালসিয়াম, এরকম টাইপের পজিটিভ চার্জ ভিতরের দিকে আসে। অর্থাৎ নর্মাল অবস্থায় যখন এটা অন্ধকার অবস্থায় আছে, তখন নর্মাল অবস্থায় এই রড কোষের ভিতরে বা কোন কোষের ভিতরে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, অর্থাৎ এটার এখানে পজিটিভিটি বেশি। কেন পজিটিভিটি বেশি, কারণ স্পন্টেনিয়াসলি জিটিপি সাইক্লিক জিএমপিতে কনভার্ট হচ্ছে, এবং সাইক্লিক জিএমপি আলটিমেটলি কী কাজ করতেছে, সাইক্লিক জিএমপি এখানে যে পাম্প আছে সেই পাম্পের উপর কাজ করতেছে, অ্যান্ড পাম্পের উপর কাজ করে সেটা মানে বাহির থেকে সে পজিটিভ আয়ন ভিতরের দিকে ঢুকাচ্ছে, এবং এই বাহিরের থেকে ভিতরের দিকে পজিটিভ আয়ন ঢুকানোর কারণে রড কোষের যে ভিতরের যে এরিয়া, এখন ভিতরের এরিয়া হচ্ছে পজিটিভ। এখন ভিতরের এরিয়া পজিটিভ হওয়ার কারণে যেই টার্মিনাল পর্শনে যখন আসে, তখন এখানের পাম্প শুধুমাত্র ক্যালসিয়াম আয়নকে ঢুকায়। অর্থাৎ এটা পজিটিভিটি যখন এই জায়গায় আসবে, অর্থাৎ যখন বেশি বেশি পজিটিভ
ঢুকবে তখন এদিকে মেনলি বেশি বেশি ক্যালসিয়াম ঢুকবে। এই জায়গাটাতে, এই রিজনটাতে সোডিয়াম আর ঢুকে না, ক্যালসিয়াম ঢুকে। এবং এই রিজনটাতে কিছু নিউরো ট্রান্সমিটার অবস্থায় আছে, সংরক্ষিত অবস্থায় আছে, নিউরোট্রান্সমিটার সংরক্ষিত অবস্থায় আছে। এবং এখানে যে নিউরোট্রান্সমিটার সংরক্ষিত আছে সেই নিউরোট্রান্সমিটারটাকে বলা হয় গ্লুটামেট। খেয়াল করো, গ্লুটামেট মনে আছে কিনা? এইচএসসি জুওলজি চ্যাপ্টার 8 অর্থাৎ ব্রেইনের চ্যাপ্টারটাতে আমি পড়াই দিয়েছিলাম যে যখন একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে কীভাবে সিগন্যালটা কন্ডাকশন হয় নিউরোট্রান্সমিটারের মাধ্যমে। তারপরে বলতেছিলাম না যে নিউরোট্রান্সমিটারের মধ্যে কীভাবে কন্ডাকশন হয়। প্রথমে হচ্ছে এদিকে ক্যালসিয়াম আয়ন আসে, ক্যালসিয়াম আয়ন আসার পরে ক্যালসিয়াম আয়ন ভিতরে গিয়ে সিনটেক্সোব্রেবিন সেই দুইটা প্রোটিনকে এক করে, অর্থাৎ এখানে মেইনলি নিউরোট্রান্সমিটার সে রিলিজ করে। ক্যালসিয়াম আয়ন এখানে নিউরোট্রান্সমিটার রিলিজ করতে সহায়তা করে, মেইন কথা হচ্ছে এটা। এবং আমি এটা পড়াইতেছিলাম যে নিউরোট্রান্সমিটার হচ্ছে কয়েক ধরনের আছে। একটা হচ্ছে স্টিমুলেটরি নিউরোট্রান্সমিটার, যেটা যে নেক্সট নিউরন যেটা আছে সেটাকে উদ্দীপনা দেয় বা স্টিমুলেশন দেয়। আর একটা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা নেক্সট যেই নিউরন আসে সেই নেক্সট নিউরনকে সে ইনহিবিট করে বা সেটাকে উদ্দীপনা দেয় না বা উদ্দীপনা আরও বন্ধ করে দেয়। সেটা কীভাবে করে? এইখানে যে মানে বাইপোলার যে নিউরনটা দেখতে পারতেছো, সেই বাইপোলার নিউরনেরও এখানেও কি আছে ভাইয়া? পাম্প আছে। বাইপোলার নিউরনের এদিকেও কি আছে ভাইয়া? পাম্প আছে, পাম্প। সো এই গ্লুটামেট হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার মানে যখন বেশি বেশি ক্যালসিয়াম আয়ন এদিকে ঢুকতেছে, সো বেশি বেশি ক্যালসিয়াম আয়ন ঢোকার কারণে এদিকে ক্যালসিয়াম আয়ন ঢোকার কারণে বেশি বেশি গ্লুটামেট রিলিজ হচ্ছে, বেশি বেশি যখন গ্লুটামেট রিলিজ হচ্ছে তখন এটা ইনহিবিশন দিচ্ছে। ইনহিবিশন কীভাবে দিচ্ছে? বেশি বেশি গ্লুটামিন এসে এই সমস্ত পাম্পের মধ্যে বসতেছে এবং গ্লুটামেটের কাজ হচ্ছে এই সমস্ত পাম্পের কাজ বন্ধ করে দেওয়া। সো এই সমস্ত পাম্পের কাজ যদি এখন বেশি বেশি গ্লুটামেট এখানে থাকে, এই সমস্ত পাম্পের কাজ যদি সে বন্ধ করে দেয়, বাইরে থেকে বেশি বেশি পজিটিভ চার্জ ভিতরে ঢুকতে পারবে না। আলটিমেটলি এখানে যে নিউরনটা আছে সেটা নেগেটিভ হইতে থাকবে, সেটা নেগেটিভ। কারণ বাহির থেকে বেশি বেশি গ্লুটামেট আসতেছে এবং গ্লুটামেটের কাজ হচ্ছে সাইক্লিক জিএমপির উল্টা। সাইক্লিক জিএমপি পাম্প বসলে পাম্পের ভিতর দিয়ে পজিটিভ আয়ন ভিতরে ঢুকতে পারতো, কিন্তু গ্লুটামেট যদি বসে পাম্পের মধ্যে তখন সেটার ভিতর দিয়ে পজিটিভ আয়ন ভিতরে ঢুকতে পারে না। এবং পজিটিভ আয়ন ভিতরে না ঢোকার কারণে ভিতরের অংশটা নেগেটিভ অবস্থায় আছে। এবং নেগেটিভ অবস্থায় থাকার কারণে এই নিউরন থেকে নর্মালি কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ হয় না। কারণ আমরা বলতেছিলাম যে নিউরোট্রান্সমিটার রিলিজ হওয়ার জন্য আমার ক্যালসিয়াম আয়ন প্রয়োজন, হুইচ ইজ এ পজিটিভ আয়ন। সো এদিকে যেহেতু পজিটিভ আয়ন এক্সিস্ট করতেছে না, সো এখান থেকে কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে না। এবং এইটা যে অপটিক নার্ভ, সেই অপটিক নার্ভের মধ্যে দিয়ে কোনো ইনফরমেশন আমাদের ব্রেনে যাচ্ছে না। কারণ এখানে এটা যেহেতু নেগেটিভ আছে, এখান থেকে যেহেতু এবং এখানে যে পাম্পগুলো আছে নর্মালি এটা হচ্ছে নেগেটিভ, এবং এখানে কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে না, বা যে সমস্ত নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে মানে নর্মালি রিলিজ হচ্ছে না। তাহলে এখান থেকে যদি নিউরোট্রান্সমিটার রিলিজ না হয় তাহলে এটা নর্মালি তো নেগেটিভ অবস্থায় থাকে। সো সেটা নেগেটিভ অবস্থাতে আসে, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এইখান থেকে কোনো ইনফরমেশান এখন এইখানে আসতেছে না। অন্ধকার অবস্থায় তাহলে এইখান থেকে যদি নিউরোট্রান্সমিটার রিলিজ না হয় তাহলে এইখানের যে নিউরনটা আছে সেটা তো কোনো ইনফরমেশান পাচ্ছে না। আমরা জানি যে ব্রেইনের একটা নিউরন আর একটা নিউরনের সাথে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে তারা সংযোগ রক্ষা করে। তো এখন যদি নিউরোট্রান্সমিটারই রিলিজ না হয় তাহলে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কোনো যোগাযোগ থাকবে না, অর্থাৎ এই নিউরনটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড আমাদের ব্রেনও এখন কোনো কিছু সেন্স করতে পারতেছে না। এটা হচ্ছে অন্ধকার অবস্থায়, আমাদের ব্রেন কোনো কিছুই সেন্স করতে পারতেছে না, এটা হচ্ছে অন্ধকার অবস্থায়। বাট এইদিকে হচ্ছে রোডোপসিন মলিকিউলস আছে, রোডোপসিন। এবং আমি বলতেছিলাম যে রোডোপসিন মলিকিউলস হচ্ছে দুইটা জিনিস দ্বারা তৈরি, একটা হচ্ছে অপসিন আর একটা হচ্ছে ইলিভেন সিস রেটিনাল। এখন ইলিভেন সিস রেটিনাল অ্যাকচুয়ালি কী করতে পারে খেয়াল করো। ইলিভেন সিস রেটিনাল ধরো এরকম একটা হুকের মতো, এই হুকটা যেটা করতে পারে, ইলিভেন সিস রেটিনাল ধরো এরকম একটা হুকের মতো। সো এই ইলিভেন সিস রেটিনাল যেটা করতে পারে, এদিকে যেই অপসিন যেই মলিকিউলসটা আছে সেই অপসিন মলিকিউলসটাকে সে ধরে রাখতে পারে, কী করতে পারে? ধরে রাখতে পারে। অর্থাৎ এটা হচ্ছে একটা রোডোপসিন মলিকিউলস, এটা হচ্ছে অপসিন, আর এটা হচ্ছে ভাইয়া ইলিভেন সিস রেটিনাল। সো ইলিভেন সিস রেটিনাল ইজ জাস্ট লাইক এ হুক হুইচ ক্যান গ্রাস্প দ্য অপসিন মলিকিউলস, অর্থাৎ অপসিন মলিকিউলসটা এই জায়গাতেই থাকে। কিন্তু যদি সূর্যের আলো পড়ে তখন কি বলছিলাম ভাইয়া, ইলিভেন সিস রেটিনালটা একটা মানে পুরাটা ফ্লিপ করে, 11 কার্বনে পুরাটা কি করে? ফ্লিপ করে। সো এটা যদি পুরাটাকে এখন ফ্লিপ করে দাও, এটা যদি ঠিক পজিশনে থাকে তখন আর এই হুকটা দিয়ে এটাকে ধরে রাখতে পারবে না। সো এখন যেটা হবে সেটা হচ্ছে ঠিক ব্যাপারটা হয়ে যাবে এরকম যে এখন এটা হচ্ছে 11 ট্রান্স রেটিনাল, কিন্তু
যেই অপসিন যেই মলিকিউলসটা এখন আর অপসিন মলিকিউলসটাকে ধরে রাখতে পারবে না, কারণ অপসিন মলিকিউলসটা এখন আর হুকের ভিতরে নেই। সো অপসিন মলিকিউলসটা যেটা হবে যখন সেটা অল ট্রান্স রেটিনালে কনভার্ট হবে আলোর কারণে, যে যখন সেটা অল ট্রান্স রেটিনালে কনভার্ট হবে তখন এই দিকের যে অপসিন মলিকিউলসটা সেটা ছুটে যাবে। দ্যাট মিনস এদিকে রোডোপসিন ছিল, ইনিশিয়ালি অপসিন মলিকিউলসটা এখানে ছিল কারণ 11 সিস রেটিনাল সেটাকে ধরে রাখতে পারতেছিল। কিন্তু যখন সেখানে ফুটন পড়লো, অর্থাৎ সেখানে যখন আলো যখন ধাক্কা দিল, আলো ধাক্কা দেওয়ার কারণে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়ে গেছে। এবং 11 সিস রেটিনাল যখন অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়ে গেছে তখন যেটা করলো, এই 11 সিস রেটিনাল ফ্লিপ করলো, অল ট্রান্স রেটিনাল হইলো, এখানে যে অপসিন মলিকিউলস আছে সেই অপসিন মলিকিউলস আলটিমেটলি এখন ছুটে গেল। এবং অপসিন মলিকিউলস যখনই ছুটে যাবে সো এদিকে যে অপসিন মলিকিউলস ছিল সেই অপসিন মলিকিউলসটা এখন ছুটে গেল। এই অপসিন মলিকিউলস যদি ছুটে যায় সেই অপসিন মলিকিউলস এদিকে গিয়ে আরেকটা প্রোটিনকে সে স্টিমুলেট করে, যে প্রোটিনটার নাম হচ্ছে, এখানে যায় এটাকে গোতা দেয়, এই প্রোটিনের নাম হচ্ছে ট্রান্সডিউসিন। ট্রান্সডিউসিন প্রোটিন, ট্রান্সডিউসিন প্রোটিন। এই ট্রান্সডিউসিন প্রোটিন যদি স্টিমুলেট হয় এটা একটা নেক্সট প্রোটিনকে স্টিমুলেট করে, যেটাকে বলা হয় ফসফোডাইএস্টারেজ এনজাইম। ফসফোডাইএস্টারেজ এনজাইম। এবং এইখানে ফসফোডাইএস্টারেজ এনজাইমকে যদি তুমি স্টিমুলেট করো তখন সে কিছু ধরো যে কাঁচি বের করে দিবে, কিছু কাঁচি তারা বের করে দিবে। ফসফোডাইএস্টারেজ এনজাইম, ফসফোডাইএস্টারেজ এনজাইম যেটা করে সেটা হচ্ছে এখানে যে সাইক্লিক জিএমপি তৈরি হচ্ছে, যেখানে যে সাইক্লিক জিএমপি তৈরি হচ্ছে সেই সাইক্লিক জিএমপি থেকে একটা ফসফেটকে সরায় দেয়, আলটিমেটলি এই সাইক্লিক জিএমপিটাকে নষ্ট করে দেয়। সাইক্লিক জিএমপিটার তার কার্যকারিতা হারায় ফেলে। কেন? কারণ এখানে ফসফোডাইএস্টারেজ এনজাইম যখন উদ্দীপনা পাচ্ছে, ফসফোডাইএস্টারেজ এনজাইম যখন সেখানে স্টিমুলেশন পাচ্ছে, সো ফসফোডাইএস্টারেজ এনজাইম স্টিমুলেশনের কারণে সে যেই কাটারগুলো উৎপন্ন করে সেই কাটারগুলো সাইক্লিক জিএমপিকে কেটে দেয়, অর্থাৎ সাইক্লিক জিএমপিকে নষ্ট করে দেয়। তাহলে আলটিমেট ইফেক্টটা কি? এখন পুরাটা জিনিসে তুমি বুঝবা, খেয়াল করো। আলো এখানে হিট করলো, 11 সিস রেটিনাল 11 অল ট্রান্স রেটিনালে কনভার্ট হলো, অল ট্রান্স রেটিনালে কনভার্ট হওয়ার কারণে সেখানে যে অপসিন মলিকিউলসটা ছিল সেটা আর এখানে স্থির থাকলো না, অপসিন মলিকিউলস গিয়ে উদ্দীপনা দিল ট্রান্সডিউসিন প্রোটিনকে, সেই ট্রান্সডিউসিন প্রোটিন সেকেন্ডারিলি উদ্দীপনা দিল ফসফোডাইএস্টারেজ এনজাইমকে, এবং সেই ফসফোডাইএস্টারেজ এনজাইম এখন যে কাটারগুলো উৎপন্ন করলো সেটা হচ্ছে সাইক্লিক জিএমপিকে নষ্ট করে দিল। অর্থাৎ আগে স্পন্টিনিয়াসলি যে সাইক্লিক জিএমপিগুলো তৈরি হইতেছিল এখন আর সাইক্লিক জিএমপি এখানে এসে বসতে পারবে না, কারণ সাইক্লিক জিএমপি এখানে আসার আগেই সে নষ্ট হয়ে যেতেছে। তাহলে এখানে যদি সাইক্লিক জিএমপি যদি নষ্ট হয়ে যায়, সাইক্লিক জিএমপি নষ্ট হয়ে যাওয়ার কারণে কী ঘটলো ভাইয়া? সাইক্লিক জিএমপি এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে কী বললাম? সাইক্লিক জিএমপি এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে সাইক্লিক জিএমপি এসে এই সমস্ত পাম্পে বসতে পারবে না। এবং আমরা বলতেছিলাম যে সাইক্লিক জিএমপি এই সমস্ত পাম্পে বসলে সে কী কাজ করে? সাইক্লিক জিএমপি যদি এই সমস্ত পাম্পে বসে তখন পাম্পের ভিতর দিয়ে বাহির থেকে ভিতরের দিকে বেশি বেশি পজিটিভ আয়ন আসে। কিন্তু এখন যেহেতু সাইক্লিক জিএমপি নষ্ট হয়ে গেছে, সাইক্লিক জিএমপি যেহেতু নাই, সাইক্লিক জিএমপি না থাকার কারণে এখানে যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো তাদের কার্যকারিতা হারাবে, অর্থাৎ বাহির থেকে এখন আর পজিটিভ আয়ন, পাম্পগুলো বন্ধ হয়ে যাবে, বাহির থেকে আর পজিটিভ আয়ন ভিতরের দিকে ঢুকবে না। ইরফান কথা বলো না। তাহলে সাইক্লিক জিএমপি কী করলো? খেয়াল করো, সাইক্লিক জিএমপি যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন আর পাম্পের ভিতর দিয়ে পজিটিভ আয়ন এটার ভিতরে ঢুকতেছে না। সো যেহেতু পজিটিভ আয়ন এখন এই রড কোষের ভিতরে ঢুকতেছে না, সো না ঢোকার কারণে এটা আস্তে আস্তে নেগেটিভ হইতে থাকবে, এবং নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এই জায়গায় এখন ক্যালসিয়াম আয়নও বেশি ঢুকতে পারলো না। সো এই জায়গায় যেহেতু এখন ক্যালসিয়াম আয়ন বেশি ঢুকতে পারলো না, সো ক্যালসিয়াম আয়ন কম ঢুকার কারণে এইদিকের যে নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটার আগে সে যতটুকু গ্লুটামেট রিলিজ হইতো তার থেকে এখন কম গ্লুটামেট রিলিজ হচ্ছে। এবং আমি কি বলতেছিলাম, গ্লুটামেটগুলো হচ্ছে খুব শয়তান টাইপের, এটা হচ্ছে এই সমস্ত পাম্পগুলোকে বন্ধ করে দেয়। সো এখন গ্লুটামেট যদি কম রিলিজ হয় তার মানে এখানে যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো এখন কী হবে ভাইয়া? কম ইনহিবিটেড হবে। সে পাম্পগুলো এখন কম ইনহিবিটেড হবে, এবং পাম্পগুলো কম ইনহিবিটেড হওয়ার কারণে আলটিমেটলি যেটা হবে এখন বাহির থেকে পজিটিভ আয়ন ভিতরের দিকে ঢোকা শুরু করবে। কি বলতেছিলাম, সাইক্লিক জিএমপি আর গ্লুটামেটের কাজ হচ্ছে দুইটা ডিফারেন্ট, অপোজিট। সাইক্লিক জিএমপি যদি একটা পাম্পে বসে তখন সে পাম্পকে অ্যালাউ করে পজিটিভ আয়নকে ভিতরে ঢুকানোর, বাট গ্লুটামেট যদি একটা পাম্পের উপর বসে তখন গ্লুটামেট সেটাকে অ্যালাউ করে না, মানে গ্লুটামেট সেই পাম্পটাকে অ্যালাউ করে না পজিটিভ আয়নকে ভিতরের দিকে ঢুকতে। সো
নর্মালি সাইক্লিক জিএমপি যখন বাড়তি অবস্থায় ছিল তখন সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আয়ন এটার ভিতরে ঢুকতেছিল, এটা পজিটিভ হইতেছিল। আর এইখানে যখন গ্লুটামেটের পরিমাণ বেশি রিলিজ হচ্ছিল, গ্লুটামেটের পরিমাণ বেশি রিলিজ হওয়ার কারণে এগুলো এসে এইগুলোর পাম্পের কার্যকারিতা নষ্ট করে দিতেছিল, বাইরে থেকে পজিটিভ আয়ন ঢুকতে পারতেছিল না। এখন যেটা হলো সাইক্লিক জিএমপি নষ্ট হয়ে গেল, সাইক্লিক জিএমপি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্ত যে পাম্প, সেই সমস্ত পাম্প তারা পজিটিভ আয়ন ভিতরে ঢুকাইতে পারতেছে না, অর্থাৎ সাইক্লিক জিএমপির অভাবের কারণে এই সমস্ত পাম্প কাজ করতে পারতেছে না। সো যেহেতু এই সমস্ত পাম্প কাজ করতে পারতেছে না এবং এই সমস্ত পাম্প কাজ না করার ফলে ভিতরে আর পজিটিভ হইতে পারতেছে না, অর্থাৎ এটা গ্র্যাজুয়ালি নেগেটিভ হইতে থাকলো। এবং এটা যে গ্র্যাজুয়ালি যে নেগেটিভ হইতে থাকলো, সেই গ্র্যাজুয়ালি নেগেটিভ হওয়ার কারণে এখানে কম ক্যালসিয়াম ঢুকলো। এবং আগে যতটুকু আমি আগেই বলছি যে ক্যালসিয়াম আয়নটা নিউরো ট্রান্সমিটার রিলিজে হেল্প করে, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ যদি কম থাকে নিউরো ট্রান্সমিটার কম রিলিজ হবে, ক্যালসিয়ামের আয়নের পরিমাণ যদি বাড়তি থাকে তখন ক্যালসিয়াম আয়ন নিউরো ট্রান্সমিটার বেশি রিলিজ করবে। ক্লিয়ার? ক্যালসিয়াম আয়ন এটা কেন, এটা হচ্ছে এইচএসসি জুওলজি চ্যাপ্টার 8 লেকচারে আছে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে তাহলে এখানে যেহেতু কম পরিমাণ ক্যালসিয়াম ঢুকতেছে সেহেতু কম পরিমাণ গ্লুটামেট রিলিজ হচ্ছে, এবং যেহেতু কম পরিমাণ গ্লুটামেট বা কম পরিমাণ শয়তান রিলিজ হচ্ছে, সো কম পরিমাণ শয়তান রিলিজ হওয়ার কারণে এখানের পাম্পগুলা এখন একটু ভালোভাবে কাজ করতে পারবে, কারণ আগে গ্লুটামেটের জ্বালায় কাজ করতে পারতো না। সো গ্লুটামেট যদি বসে তাহলে পাম্পগুলো পজিটিভ আয়নকে অ্যালাউ করে না ভিতরের দিকে ঢুকতে। সো গ্লুটামেট যেহেতু কম, এখন তাহলে কিছু কিছু পাম্প অ্যালাউ করবে বাহির থেকে পজিটিভ আয়ন ভিতরের দিকে ঢুকতে। অ্যান্ড এই পোর্শনটা যেটা নেগেটিভ ছিল সেটা এখন পজিটিভ হইতে থাকলো। এই নিউরনটা এখন কী হইতে থাকলো ভাই, বাইপোলার নিউরনটা পজিটিভ হইতে থাকলো, পজিটিভ। এবং এইটা পজিটিভ হওয়ার কারণে এখানে যে ক্যালসিয়াম আয়ন, সেই ক্যালসিয়াম আয়ন বেশি বেশি ঢুকলো, এবং এখানে ক্যালসিয়াম আয়ন বেশি বেশি ঢুকার কারণে এই নিউরনটা এখন নিউরো ট্রান্সমিটার রিলিজ করা শুরু করলো। আমি আগে বলতেছিলাম যে ক্যালসিয়াম আয়ন যত বেশি আসবে তত বেশি নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে। আগে এটা ক্যালসিয়াম আয়ন ঢুকাইতে পারতেছিল না গ্লুটামেটের কারণে, কারণ এখানে গ্লুটামেট এসে পাম্পগুলোকে ইনহিবিট করতেছিল পজিটিভ আয়ন ভিতরে ঢুকতে। সো এখন যেহেতু গ্লুটামেটের পরিমাণ কম, সেহেতু এখন ভালোভাবে পজিটিভ আয়ন বা ক্যালসিয়াম আয়ন ভিতরের দিকে ঢুকতে পারতেছে। সো ক্যালসিয়াম আয়ন ভিতরের দিকে ঢুকতে পারতেছে মানে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেশি, মানে সেটা এখন বেশি নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে পারবে। অর্থাৎ আগে এই জায়গাটার মধ্যে কোনো সংযোগ ছিল না, কোনো ইনফরমেশনের ছিল না, এখন সেখানে একটা ইনফরমেশন তৈরি হলো। সেই ইনফরমেশনটা হচ্ছে এই নিউরনটা এখন নিউরো ট্রান্সমিটার রিলিজ করতেছে, এবং আমরা জানি একটা নিউরন যদি নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, নেক্সট নিউরনটা সেই নিউরো ট্রান্সমিটার রিলিজের কারণে উদ্দীপনা সে পাবে। এবং এইখানে যে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হলো, সেই নিউরো ট্রান্সমিটারগুলো যেটা করলো, এখানের যে নার্ভের যে পাম্প ছিল সেই পাম্পগুলাতে ভিতরের দিকে বেশি বেশি পজিটিভ আয়ন ভিতরের দিকে ঢুকানোর ট্রাই করলো। অর্থাৎ এইখানে নিউরনটা যেটা নেগেটিভ ছিল ইনিশিয়ালি এবং পাম্পগুলো কাজ করতে পারতেছিল না নিউরো ট্রান্সমিটারের অভাবে, সো এখন সেখানে নিউরো ট্রান্সমিটার আইসা এই সমস্ত পাম্পকে সক্রিয় করে দিল, এবং বাহির থেকে পজিটিভ আয়ন তখন এই নার্ভের ভিতর ঢুকতে থাকলো। অর্থাৎ ইনিশিয়ালি যেই নার্ভটা বা অপটিক নার্ভ যেটা নেগেটিভ আয়নে আহিত ছিল সেটা এখন পজিটিভ হয়ে গেল। এবং এখন আমাদের ব্রেইনে যখন গেল সেটা, আমাদের ব্রেইনে যখন এই পজিশনে গেল, সেই নার্ভটা যখন এই পজিশনে গেল, এতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেইন সেটাকে নেগেটিভ দেখতেছিল, কিন্তু এখন হঠাৎ করে ব্রেইন দেখলো আচ্ছা পজিটিভ। দ্যাট মিনস এখানে একটা চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জটা আমাদের ব্রেইন সেন্স করতে পারলো যে এইখানের ইলেকট্রিসিটির পটেনশিয়ালের চেঞ্জ হয়ে গেছে, বিভবের চেঞ্জ হয়ে গেছে, বিভব পার্থক্যের চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের রিয়েলি সেন্সেশন। নাও আওয়ার ব্রেন ক্যান সি আই থিঙ্ক। বুঝা গেছে ব্যাপারটা? নাও আওয়ার ব্রেন ক্যান সি। সো এটার শুরুটা করছে কে ভাই? শুরুটাই করছে 11 রেটিনালে। 11 যদি অল ট্রান্স রেটিনালে কনভার্ট না হইতো তাহলে এই সমস্ত কাহিনী ঘটতো না, এটা পুরাটাই ইনহিবিটেড থাকতো। বুঝা গেছে ব্যাপারটা? সো এটা হচ্ছে নর্মাল মেকানিজম অফ ভিশন। আমি একটু রিক্যাপ করি। নর্মালি কী হয়, নর্মালি গোয়ানেলের সাইক্লেস তার মনের শান্তিতে কাজ করতে থাকে, মনের শান্তিতে কাজ করতে থাকলে সে কী করে স্পন্টিনিয়াসলি জিটিপিকে সে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করতে থাকে, এবং জিটিপিকে যদি সে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করতে থাকে তখন এই সমস্ত সাইক্লিক জিএমপি এই সমস্ত পাম্পে এসে বসে এবং পাম্পগুলোকে অ্যালাউ করে বাইরে থেকে পজিটিভ আয়ন ভিতরে ঢোকার জন্য। এবং বাইরে থেকে বেশি পজিটিভ আয়ন ভিতরে ঢুকতে গেলে এইখানে যে রডকুশটা থাকে সেটা নর্মাল অবস্থায় বা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সেটা কী অবস্থায় থাকে ভাইয়া? সেটা হচ্ছে পজিটিভ থাকে। এবং এটা যত বেশি পজিটিভ হয়, এখানে যত বেশি ক্যালসিয়াম আয়ন থাকে তত বেশি নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। বাট এখানে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় সেটা স্টিমুলেটরি নিউরো ট্রান্সমিটার না, সেটা হচ্ছে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। অর্থাৎ এইটা নেক্সট নিউরনকে আরও ইনহিবিট করে দেয়, নেক্সট নিউরনকে আরও নেগেটিভ করে দেয়। কীভাবে সেটা নেক্সট নিউরনকে নেগেটিভ করে? এই গ্লুটামেট যখন গিয়ে
তো বেশি বেশি যে সমস্ত গ্লুটামেট রিলিজ হচ্ছিল সেই সমস্ত গ্লুটামেট এই সমস্ত পাম্পের কার্যক্রম বন্ধ করে দিছিল এবং সেই সমস্ত পাম্প দিয়ে পজিটিভ আয়ন ভিতরে ঢুকতে পারে নাই। আলটিমেটলি এই নার্ভটা নেগেটিভ থাকার কারণে সে কোনো নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে পারে নাই। সো নর্মালি অন্ধকার অবস্থায় ব্রেইনের সাথে কোনো এই কন্ডিশনটার কোনো সংযোগ ছিল না, অর্থাৎ কোনো ইনফরমেশান সেইখানে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে বা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছিল না। তো যখন সূর্যের আলো এখানে পড়লো, সূর্যের আলো পড়ার কারণে এখানে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হলো এবং অল ট্রান্স রেটিনালে কনভার্ট হওয়ার কারণে সেটা যে অপসিন যে মলিকিউলসটা আছে সেই অপসিনটাকে আর ধরে রাখতে পারলো না এবং সেই অপসিন গিয়ে সেটা হচ্ছে ট্রান্সডিউসিন প্রোটিনকে স্টিমুলেট করলো। ট্রান্সডিউসিন প্রোটিন ফসফোডায়াস্টারেস এনজাইমকে স্টিমুলেট করলো এবং ফসফোডায়াস্টারেস এনজাইমকে স্টিমুলেট করার কারণে সেটা হচ্ছে যে সমস্ত সাইক্লিক জিএমপি প্রোডাকশন হইতেছিল সেই সমস্ত সাইক্লিক জিএমপিকে নষ্ট করে দিচ্ছে। সাইক্লিক জিএমপিকে নষ্ট করে দেওয়ার কারণে এখন এদিকে সম্পূর্ণ উল্টা কাহিনী ঘটে গেল। কীরকম? যা আগে তো সাইক্লিক জিএমপি বসতো তাহলে পজিটিভ আয়ন ভিতরে ঢুকতো, এখন যেহেতু সাইক্লিক এমপি বসতেছে না সো ভিতরে এখন পজিটিভ আয়ন আসতেছে না, স্পন্টিনিয়াসলি এটা আস্তে আস্তে নেগেটিভ হইতে থাকলো। এবং এটা যেহেতু নেগেটিভ হইতে থাকলো, নেগেটিভ হওয়ার কারণে এখানে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ সেই নিউরো ট্রান্সমিটার রিলিজের পরিমাণ কমে গেল, কারণ এখন এদিকে পজিটিভ চার্জের পরিমাণ কম। সো নিউরো ট্রান্সমিটার রিলিজ কমে যাওয়ার কারণে গ্লুটামেট কমে গেল। গ্লুটামেট কমে যাওয়ার কারণে এই সমস্ত পাম্পগুলো সুযোগ পাইলো ভিতরে পজিটিভ আয়ন ঢুকানোর। সো এই সমস্ত পাম্পগুলো যেহেতু ভিতরে এখন পজিটিভ আয়ন ঢুকানোর ট্রাই করলো, তারা এখন বেশি নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে পারলো। অ্যান্ড এই সমস্ত নিউরো ট্রান্সমিটার যখন সে রিলিজ করলো তখন সেটা নেক্সট নার্ভের যে সমস্ত পাম্প সেই সমস্ত পাম্পকে বাহির থেকে পজিটিভ আয়ন ভিতরে ঢোকার জন্য মানে অ্যালাউ করলো এবং সেই কারণে নার্ভের ভিতর যেটা নেগেটিভ ছিল এখন সেটা পজিটিভ হয়ে গেল অ্যান্ড আমাদের ব্রেন সেটা সেন্স করতে পারলো অ্যান্ড আমরা একটা বস্তুকে দেখতে পারলাম। তাহলে সমস্ত কাহিনী শুরু হয়েছে 11 সাস রেটিনালের অল ট্রান্স রেটিনালে কনভার্ট হওয়ার মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের মেকানিজম অফ ভিশন। তো এটা মেইনলি তোমাদের বইয়ে মানে জাস্ট হাজার নাকসারের বইয়ে জাস্ট এই কথাটা লেখা আছে যে 11 সাস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হয়। সো আমি চাচ্ছিলাম যে স্টুডেন্টরা যাতে সেটা ফিল করতে পারে। সো আমি একেবারে নিউরোলজি থেকে ব্যাপারটাকে নিয়ে আসছি যাতে মানে অন্তত ফিলটা দেওয়া যায় যে না মানে কীভাবে 11 সিস রেটিনাল অল ট্রান্স রেটিনালে কনভার্ট হইলে কীভাবে আমরা একটা বস্তুকে দেখবো। ক্লিয়ার? সো এখন আরেকটা স্পেশাল টাইপের সমানো আছে, সেটা যা 2-3 মিনিটে আলোচনা করবো। সেটা হচ্ছে এনটিআর সিন কি? যে এইখানে ধরো এটা হচ্ছে সি দেন ডাবল বন্ড নাইট্রোজেন, এই নাইট্রোজেনের একটা লন পেয়ার আছে এবং তার সাথে ধরো যে একটা জেড মলিকিউলস সেটার সাথে অ্যাড আছে এবং এখানে যে কার্বন সেই কার্বনের একটা পাশে CH3 আছে এবং আরেকটা পাশে H আছে। এইটার সাথে যদি আমরা কি করি ভাইয়া, ও না আগে আমরা ও দিই, এখানে ও দিই, এটার সাথে ও দেন এটা খালি আসতেছে না কেন ভাই, কী হইলো তোর? এটা হচ্ছে সি দেন এটা হচ্ছে CH3 দেন এটা হচ্ছে H। সো এটা হচ্ছে ধরো ও দেন এটা হচ্ছে ধরো H2 দেন এটা হচ্ছে নাইট্রোজেন দেন নাইট্রোজেনের একটা লন পেয়ার আছে অ্যান্ড এটা হচ্ছে ধরো নাইট্রোজেনের জেড। ক্লিয়ার? জেড। সো এখন যেটা হলো এদের মধ্যে যখন রিয়াকশান ঘটাবো তখন এদিকের হাইড্রোজেন আর এদিকের অক্সিজেন মিলিত হবে, তারা কী ফর্ম করবে ভাই? পানি ফর্ম করবে। অ্যান্ড এখানের যেই অংশটা আছে কার্বন দেন এখানে হচ্ছে CH3 দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, সেই পোর্শনটা দ্বিবন্ধনের মাধ্যমে নাইট্রোজেনের সাথে কানেক্টেড হয়ে গেল এবং নাইট্রোজেনের একদিকে আছে জেড। লন পেয়ারটাকে আমি এখন এইভাবে দিতে পারি অথবা লন পেয়ারটাকে আমি এইভাবেও দেখাইতে পারি, লন পেয়ারটা এইভাবেও থাকতে পারে, খেয়াল করো। আর এদিকে থাকতে পারে জেড, এদিকে থাকতে পারে হচ্ছে CH3, এদিকে থাকতে পারে হচ্ছে H। অর্থাৎ এইদিকে যেই লন পেয়ারটা আছে সেই লন পেয়ারটা মিথাইল গ্রুপের সেম ডিরেকশানে আছে। সো এইদিকে মিথাইল গ্রুপের সেম ডিরেকশানে থাকলে সেটাকে আমরা বলবো সিন মানে হচ্ছে ধরো সেম। আর এইদিকে লন পেয়ারটা মিথাইলের অপোজিট ডিরেকশানে আছে, সো এটাকে বলবো আমরা এনটি। এবং এদিকে হচ্ছে রেস্ট্রিক্টেড রোটেশন, কারণ এদিকে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড এক্সিস্ট করতেছে। তো ডাবল বন্ড মানে হচ্ছে রেস্ট্রিক্টেড রোটেশন, অর্থাৎ এই দুইটা হচ্ছে ডিফারেন্ট আইজোমার এবং একটাকে বলা হবে সিন আইজোমার যেটাকে নর্মালি এটা ওয়ান টাইপ অফ সিস কনফিগারেশন, আরেকটাকে বলা হবে এন্টি আইজোমার যেটা ওয়ান টাইপ অফ ট্রান্স কনফিগারেশন। আবার একটা জিনিস খেয়াল করো, যদি এদিকে CH3 এদিকেও যদি CH3 থাকে তখন কিন্তু এন্টি সিন কোনোটাই হবে না, কারণ দুইটা যৌগ হচ্ছে এখন সেম যৌগ। কারণ কি আমরা আগে বলতেছিলাম যে ভাইয়া সিস ট্রান্স সমানুর শর্ত হচ্ছে মানে রোটেশন শুড বি ইনহিবিটেড অ্যান্ড ইচ কার্বন অর ইচ molecules, each atoms engaged in inhibited rotatory system should bear different atoms but different substituents. সো এইদিকের কার্বনটা সেম সাবস্টিটিউয়েন্ট রাখতেছে। সো এইটা আর এটা লিটারালি সেম, তুমি এই পুরা যৌগটাকে উল্টায় দাও তখন দেখা যাবে যে এই যৌগটা হবে। সো এটা কোনো এন্টিসিন সমানতা প্রদর্শন করবে না। ক্লিয়ার?
সো আরেকটা উদাহরণ দেওয়া যায় এইভাবে, ধরো এটা হচ্ছে কার্বন, দেন এদিকে আছে হচ্ছে ধরো যে ইথাইল অর্থাৎ C2H5, এদিকে আছে হচ্ছে ধরো মিথাইল CH3। তার সাথে ধরো এরকমভাবে এরকম একটা পজিশন, এদিকে হচ্ছে নাইট্রোজেন, লন পেয়ার যদি এদিকে থাকে আর এদিকে যদি জেড আরেকটা সাবস্টিটিউয়েন্ট থাকে, আরেকটা আমরা পাই সেটা হচ্ছে সি, দেন এটা হচ্ছে এন, দেন এখানে হচ্ছে জেড থাকবে, এখানে হচ্ছে এরকমভাবে লন পেয়ার থাকবে, দেন এটা হচ্ছে ধরো C2H5, দেন এটা হচ্ছে CH3। সো এইটার ক্ষেত্রে এটা হবে, এটা এখন তুমি কার সাপেক্ষে বিবেচনা করবা, যার সাপেক্ষে বিবেচনা করবা তার নামকরণ করবা। খেয়াল করো, তুমি যদি ইথাইলের সাপেক্ষে যদি নামকরণ করো তাহলে এটা ইথাইলের সেম পজিশনে আছে, আর এটা ইথাইলের অপোজিট পজিশনে আছে। সো এটা হচ্ছে সিন উইথ রেসপেক্ট টু কার, ইথাইল, উইথ রেসপেক্ট টু ইথাইল। আর এটা হচ্ছে এন্টি উইথ রেসপেক্ট টু ইথাইল। কিন্তু এটা কিন্তু আবার সিন কার রেসপেক্টে, মিথাইলের রেসপেক্টে। মিথাইলের অপোজিটে আছে এটা, এবং এটা মিথাইলের সেম পজিশনে আছে। সো এটা হচ্ছে, এটাকে এইভাবে লেখা যায় এনটি উইথ রেসপেক্ট টু মিথাইল। এটাকে লেখা যায় সিন কারণ সেম পজিশনে আছে, সিন উইথ রেসপেক্ট টু মিথাইল। সো এটা হচ্ছে আরেকটা মানে সিস এনটি সমানু, যেটা হচ্ছে মেনলি ডিফারেন্ট মূলক না থেকে লন পেয়ারের অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসের চেঞ্জের কারণে হয়, ত্রিমাত্রিক কনফিগারেশনের চেঞ্জের কারণে হয়। ক্লিয়ার? সো এই পর্যন্ত আমাদের আলটিমেটলি সিস ট্রান্স সমাণু এবং সিস ট্রান্স সমাণু সম্পর্কিত যা কিছু ছিল সবই শেষ। মিলে সিস ট্রান্স সমাণু নিয়ে তাহলে আমরা 3টা লেকচার দিলাম, একটা ছিল লেকচার 12, লেকচার 13, আর একটা হচ্ছে লেকচার 14। ক্লিয়ার? একেবারে সব কিছু বুঝাইছি, সব বইয়ের সব কিছু বুঝাইছি, কোনো কিছু বাকি নাই। বাহির থেকে মেডিকেলের জিনিস আইনা পড়াইছি, ঠিক আছে? আর তোমরা যারা যারা মানে এই ভিডিওটা দেখতেছো, তো ইচ্ছা করলে আমাদের পুরা কোর্সে জয়েন করতে পারো মেম্বারশিপ এরিয়াতে। আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রসিডিউর দিয়ে দিব। ক্লিয়ার? তোমরা সামান্য কিছু পেমেন্ট দিয়ে তোমরা মানে পুরা এটার মধ্যে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।